তো আমরা জানি যে হযরত মুহাম্মদের জন্ম মৃত্যু কারো জানা আছে? স্যার জন্ম ছিল 570 খ্রিস্টাব্দে। হ্যাঁ, এবং আগে ছিলেন 632 আর কি। হ্যাঁ, 632 খ্রিস্টাব্দ, তাই তো? তাহলে হযরত মুহাম্মদের মৃত্যুর পর যে ইসলাম জগতের, কারণ তিনি তো প্রধান প্রধান চালিকা শক্তি ছিলেন, তার মৃত্যুর পর ইসলাম জগতের চালিকা শক্তি করা হয়েছিল তারই অনুচর বা তার সহযোগী বলতে পারো, সেটা হচ্ছে কে? খলিফা। খলিফা কথার অর্থ কি বলতো? খলিফা কথার অর্থ কি? ইসলাম জগতে প্রতিনিধি, উত্তরাধিকারী বা প্রতিনিধি। উত্তরাধিকারী। খলিফা কথার অর্থ হচ্ছে উত্তরাধিকারী, বুঝলে তো? আর হচ্ছে এই খলিফার কাজ কি ছিল? খলিফা হচ্ছে ইসলাম জগতের প্রধান ধর্মগুরু বা প্রতিনিধি। ওকে, তো সেখানে এবার হযরত মুহাম্মদের মৃত্যুর পর 4 জন খলিফা কিন্তু পর পর কিন্তু দায়িত্বে আসে। কারণ ইসলামের বাণী বহন করার দায়িত্ব, ইসলামের বিভিন্ন কাজ, বুঝলে তো, সেগুলো বহন করার দায়িত্ব কিন্তু 4 জন খলিফার উপরে পর পর বর্তায়। প্রথম খলিফা কে ছিল? প্রথম ছিল আবু বকর। আবু বকর। দ্বিতীয় কে ছিলেন? দ্বিতীয় ছিলেন ওমর। তৃতীয় হচ্ছে ওসমান, তাই তো? ওসমান। আর 4 নম্বর ছিল হচ্ছে আলী। ঠিক আছে, এদের সময়কালটাও একটু ইম্পর্টেন্ট, জেনে রাখো। ইনি হচ্ছেন 632 থেকে 34। ইনি হচ্ছেন 634 থেকে 44। ইনি হলেন 644 থেকে কত? 56। আর ইনি হলেন 656 থেকে 61। ঠিক আছে, তাহলে এই যে প্রথম 4 জন খলিফা, এনাদের বলা হতো রাশেদুন খলিফা। কি বললাম? রাশেদুন খলিফা। প্রথম 4 জন খলিফাকে বলা হতো রাশেদুন খলিফা। ঠিক আছে, এবার রাশেদুন খলিফাদের পরে মানে বিশেষ করে হযরত আলী, এই আলীর যে অনুগামী, এগুলো দেখবে ইসলাম ধর্মের কিন্তু দুটো শাখা আছে, একটা হচ্ছে শিয়া, একটা সুন্নি, তাই তো? প্রথমে হচ্ছে সুন্নি। সুন্নি কারা? সুন্নি হচ্ছে গোরা পন্থী, মানে তোমার হচ্ছে হযরত মুহাম্মদের মতাদর্শে সম্পূর্ণরূপে বিশ্বাসী। কি বলা হয়েছে? বোর্ডটা নিচে নামান স্যার, উপরে কি লিখলেন? উপরে এটা হচ্ছে গোড়া। সুন্নি। সুন্নি মানে গোড়াপন্থী আর কি, হ্যাঁ, রক্ষণশীল, গোড়াপন্থী। ঠিক আছে, ইসলাম ধর্মের গোড়াপন্থী। আর শিয়া, শিয়া হচ্ছে মানে হযরত আলীর যে অনুগামী, বুঝলে তো? এরা হযরত মুহাম্মদকে মান্য করতেন, সঙ্গে হচ্ছে আলীর বিভিন্ন আরো মতাদর্শ তিনি আর ইসলাম ধর্মে অ্যাড করেছিলেন, তাকেও মান্য করতেন। সেই সব মেনে চলতে এটা শিয়া, বুঝলে তো? তো এই শিয়ারা, এরা হচ্ছে সংস্কারপন্থী বা উদারপন্থী। এরা হলো সংস্কারপন্থী বা উদারপন্থী বা লিবারাল। ঠিক আছে, হযরত আলী। তো এবার আলীর পরে পরবর্তীকালে এরা কিন্তু আরবের ছিলেন, কিন্তু এই আলীর পরে পরবর্তীকালে তোমার হচ্ছে সিরিয়া। সিরিয়ার শাসনকর্তা ছিলেন মুয়াবিয়া। সিরিয়ার শাসনকর্তা মুয়াবিয়া। মুয়াবিয়া, এই সিরিয়ার শাসনকর্তা মুয়াবিয়া হযরত আলীকে হত্যা করে তিনি কিন্তু খলিফা পদ দখল করে নিয়েছিলেন। সেটা কবে? 661-তে। 661 থেকে তার সময়, মানে এটা হচ্ছে তোমার মুয়াবিয়ার শাসনকাল চলছে। তো এটা ছিল উমাইয়াদ বংশ। কোন বংশে? উমাইয়াদ বংশের লোক। উমাইয়াদ বংশ। কি বললাম, বুঝেছো? এবার এদের শাসনকাল চলেছিল, মানে খলিফা পদ এদের অধীনে ছিল। ছিল আবু বকর থেকে আবু আলী, ওরা ছিলেন রশিদুল। হ্যাঁ, রাশিদুল। ঠিক আছে, আর এরা ছিল উমাইয়াদ। অর্থ কি? রাশিদুল ওদের দুটোর অর্থ কি, রাশিদুন আর উম্মত? এটা এটা আমাদের ভালো বলতে পারবে। এটাই এ রাশিদুল বলো তো। হ্যাঁ স্যার, কি বলছিলেন স্যার? এই যে রাশিদুন কথার অর্থ কি? এদের রাশিদুন বলা হয় কেন? হ্যাঁ, রাশিদুল কথার অর্থ হচ্ছে সুপথ প্রদর্শক আর কি। স্যার এনার যে আলী যে আছে, হ্যাঁ, আলী যে আছে, আলী ছিলেন কিন্তু মানে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মানে জামাই আর কি। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে মেয়ে ছিল ওনার নাম ফাতেমা আর কি। ফাতেমা। ফাতেমার
মানে মানে স্বামী হচ্ছে আলী আর কি। তো আচ্ছা, আলীর আচ্ছা, গোষ্ঠী ছিল অনেক বেশি বড়। তো আচ্ছা, যখন নবী মারা গিয়েছিল তখন এরা ওই ফাতেমার মানে বংশসূত্রে এরা দাবি করেছিল যে আমাদের যে মানে বংশ থেকে টোটাল যে আরবটাকে বা ইয়াটাকে রাজ্যটাকে শাসন করা হবে, যেহেতু ফাতেমা ওনার স্ত্রী ছিল আর কি, মেয়ে ছিল। হুম, এরপর এই নিয়ে এখানে তোমার মানে নবীর যে স্ত্রী ছিল ওর নাম হুম, ছিল খাদিজা, না খাদিজা হুম, না, খাদিজা, হ্যাঁ, হ্যাঁ আয়েশা, আয়েশা আর কি। মানে আচ্ছা, মানে ছোট আচ্ছা, ছিল আয়েশা। এই আচ্ছা, হ্যাঁ, আয়েশার সঙ্গে এই কারণ নিয়ে একটা দ্বন্দ্ব বা একটা লড়াই শুরু হয়েছিল আর কি। আচ্ছা, এই আচ্ছা, থেকে বলছি, মানে শিয়ে শুনে যে ব্যাপারটা চলে এসেছিল। আচ্ছা, বলছি এইটা আমি ঠিক লিখেছি তো, নাকি উল্টো লিখেছি, বলে দাও তো একটু। না না, একদম স্যার, ঠিক ঠিক, ঠিক আছে। একদম একদম স্যার। না, আমার একটু কনফিউশন হচ্ছিল যে এটা আমি উল্টো লিখলাম কিনা। ঠিক আছে, আমাদের ববি বুঝতে পেরেছো? রাশিদুল হ্যাঁ কথা স্যার। হচ্ছে সুপথ প্রদর্শক। আচ্ছা, এবার তারপর আমাদের চলছে, এবার এই হজরত ওমরের সময়কালে 642-36 খ্রিস্টাব্দে। তাহলে হজরত ওমরের সময়কালে 636 খ্রিস্টাব্দে ভারতে প্রথম কিন্তু আরবদের বা আক্রমণ ঘটেছিল বা ইসলামের অনুপ্রবেশ ঘটেছিল, কিন্তু ব্যর্থ হয়েছিল। বোর্ডটা আমি বুঝবো? ওমরের সময় কি হয়েছিল স্যার? বলছি বলছি, বোর্ডটা বুঝবো? হ্যাঁ স্যার, আমার লেখা হয়ে বুঝে গেছে। দিন। 636 খ্রিস্টাব্দে খলিফা হজরত ওমরের সময়কালে ভারতে প্রথম ইসলামের অভিযান ঘটেছিল, কিন্তু সেই অভিযান ব্যর্থ হয়েছিল বা আরবদের আক্রমণ ঘটেছিল। কি বললাম বুঝেছো? তার আগে আমি বলে নিই, তার আগে তোমার হচ্ছে এটা ধর আফ্রিকা, আফ্রিকা মহাদেশ, বুঝলে তো? এটা ধর আরব কান্ট্রি, এটা ধর আমাদের, এটা ভারত। ঠিক আছে, যেটা আমি পড়াতে গেলে খুব বলি, ভারতে প্রথম মানে মুসলিমদের অনুপ্রবেশ ঘটেছিল, সেটা তোমার আরব বণিকদের মাধ্যমে, বুঝলে তো? তাহলে আরবরা ব্যবসা বাণিজ্যের সূত্রে তারা কিন্তু কেরালা উপকূল বা মালাবার উপকূলে এটা ব্যবসা বাণিজ্য করার জন্য এসেছিলেন। হম সেখানে কোশ্চেন দিতে পারে, ভারতে প্রথম ইসলামের অনুপ্রবেশ ঘটে কোন সময়কালে? খ্রিস্টীয় 7ম শতকে। কোথায়? ভারতের কোথায়? ভারতের হচ্ছে মালাবার উপকূল। কোথায়? মালাবার উপকূলে। কি বললাম বুঝেছো? মালাবার উপকূলে। তো এই যে মালাবার উপকূলে, এখানে হচ্ছে আরব বণিকদের মাধ্যমে ভারতে ইসলামের অনুপ্রবেশ ঘটে। হম তো এবার কোশ্চেন করতে পারে যে ভারতে কোন জায়গায় প্রথম ইসলামের অনুপ্রবেশ ঘটেছিল? কোন জায়গায়? মালাবার উপকূল বা কেরালা উপকূল। কেরালা উপকূল, ঠিক আছে। আবার এমনও কোশ্চেন হতে পারে যে কোন সময় গেলে বা কাদের মাধ্যমে ভারতে প্রথম ইসলামের অনুপ্রবেশ ঘটে? অ্যান্সার হবে আরবীয় বণিকদের মাধ্যমে। ক্লিয়ার হলো? তো তাহলে আরবীয় বণিকরা এখানে ব্যবসা বাণিজ্য করার সূত্রে এসেছে। অনেকেই বাড়িতে রিটার্ন চলে গেছে, অনেকে এবার এখানকে কিন্তু স্থায়ীভাবে বসবাস শুরু করে ব্যবসা বাণিজ্যের সূত্রে। এবার বসবাস শুরু করে এখানকার স্থানীয় মহিলাদের, মানে ইন্ডিয়ান, তাদের বিয়ে করে। বিয়ে করার পরে এবার আরবীয় বণিক আর স্থানীয় মহিলা, এদের দুজনের মিলনের ফলে যে তাদের সন্তান হতো, তাদেরকে তাদেরকে বলা হতো মোকালা বলা হতো। মোপলা। ঠিক আছে, পরবর্তীকালে কিন্তু এটা কৃষক সম্প্রদায়ে পরিণত হয়েছিল, যেটা কিন্তু মোপলা বিদ্রোহ হয়েছিল, তাই না? কবে হয়েছিল মোপলা বিদ্রোহ? মনে আছে কারোর? 21। 1921। 1921। সেই মোপলা বিদ্রোহ দুজন নেতার নাম বলতে হবে কেউ? আলুরি ছিল না, না আলুরি না এটা। হচ্ছে হচ্ছে, বলো বলো। আলী মুজালিয়ার, সৈয়দ ফলদ, সৈয়দ আলদিন, ইয়াকুব মেনন। বুঝেছো? এরা ছিল মোপলা বিদ্রোহের নেতা। হম তো এবার পরবর্তীকালে 636 খ্রিস্টাব্দে তখন হচ্ছে খলিফা কে ছিলেন? হজরত ওমর। ওমরের সময়কালে প্রথম কিন্তু আরব অভিযান ঘটেছিল। কোথায় ঘটেছিল? সিন্ধু দেবল বন্দর, মানে করাচি, দেবল, তারপরে তোমার হচ্ছে
সিন্ধুর দেবল মানে করাচিতে, ভারুচে, থানেতে। এটা হচ্ছে ভারুচ, গুজরাটের ভারুচ, বুঝলে তো? থানে, থানেও তো গুজরাট, মহারাষ্ট্র, থানে। ঠিক আছে, তাহলে এই অঞ্চলে কিন্তু প্রথম আরব আক্রমণ ঘটেছিল, কিন্তু এই অভিযান ব্যর্থ হয়েছিল। কি বললাম বুঝেছো? পরবর্তীকালে ইরাকের শাসনকর্তা, ইরাক তো এরকম জায়গা, ইরাকের শাসনকর্তা আল হজ্জাজের সময়কালে কিন্তু ভারতে আরব আক্রমণের পরিকল্পনা করা হয়। কি বললাম বুঝেছো? এবার আল হজ্জাজ কিন্তু 711-তে তিনি পরপর দুবার অভিযান পাঠিয়েছিলেন। তার যে সেনাপতি ছিল, সেনাপতির নাম কি? ওবেদুল্লাহ আর বুদাইল। ওবেদুল্লাহ বুদাইন। ঠিক আছে, এই দুজনের মাধ্যমে কিন্তু আক্রমণ করেছিল। তো সেই আক্রমণও কিন্তু ব্যর্থ হয়েছিল। আরো পরবর্তীকালে ঠিক তার পরের বছর 712 খ্রিস্টাব্দে এই আল হজ্জাজের সেনাপতি ছিল কে? মীর হাজ্জাজ। আল হজ্জাজের সেনাপতি কে ছিল? মোহাম্মদ বিন কাসিম। মোহাম্মদ বিন কাসিম। এই মোহাম্মদ বিন কাসিমের নেতৃত্বে কিন্তু আরব আক্রমণ ঘটে 712-তে সিন্ধু প্রদেশে, এই জায়গায়। তো সেই আক্রমণ কিন্তু সফল হয়েছিল এবং সিন্ধু প্রদেশে কিন্তু আরবীয় শাসন প্রতিষ্ঠিত হয়েছিল। ঠিক আছে, তাহলে 712 খ্রিস্টাব্দে যখন সিন্ধু আক্রমণ ঘটেছিল, তখন কিন্তু সিন্ধু প্রদেশ শাসক কে ছিলেন? দাহির, হিন্দু রাজা দাহির। হিন্দু রাজা দাহির। সেখানে কিন্তু রাওয়ের যুদ্ধ হয় 712-তে। কোন যুদ্ধ? রাওয়ের যুদ্ধ। রাওয়ের যুদ্ধ, ঠিক আছে, রাওয়ের যুদ্ধ হয়েছিল 712-তে। এই যুদ্ধে দাহির কিন্তু পরাজিত হয় এবং সিন্ধু প্রদেশ মানে মোহাম্মদ বিন কাসিমের অধীন হয়ে পড়ে। ঠিক আছে, তো এবার দেখবে এই দাহিরের কিন্তু দুজন পত্নী ছিল। দাহিরের কজন পত্নী ছিল? দুজন পত্নী। একজন ছিল রানী লাদি, আর একজন ছিল রানীবাই। ঠিক আছে, এই রানীবাই কিন্তু জহর ব্রত পালন করেছিলেন। না, জহর ব্রত পালন করেন। জহর ব্রত নিশ্চয়ই জানো কি? প্রথম দিকে যুদ্ধ চালিয়ে গেছিল, পরের দিকে পরাজিত হবে দেখে জহরে প্রাণ দিল। জহর মানে কি? কে বলবে? ওই আগুনে, মানে বিষ, মারা যাওয়া। না আগুনে আগুনে মানে একসাথে ওই মাঝখানে, ওই মানে রাজগৃহের মাঝখানে একসাথে আগুন জ্বালিয়ে সেখানে সকলের দেহ ত্যাগ করা আর কি। হ্যাঁ, মানে অগ্নিকুণ্ডে ঝাঁপ দিয়ে অগ্নিকুণ্ডে ঝাঁপ দেওয়া। হ্যাঁ, যেহেতু ওরা বিশ্বাস করে কি, অগ্নিকুল তত্ত্বে বিশ্বাসী, যে অগ্নি থেকেই ওদের জন্ম। তো মানে নিজেকে সেই অগ্নিতে, যেমনি সীতা যেমনি মনে করে সীতা জমি থেকে তেমনি পাতালে প্রবেশ, তেমনি এদের আগুনে প্রবেশ। আর একজন ছিল রানী লাদি। ঠিক আছে, তো এই রানীবাইয়ের একজন পুত্র ছিল, যার নাম কি ছিল? যার নাম ছিল জয়সিংহ। কি ছিল? জয়সিংহ। ঠিক আছে, আর রানী লাদির দুজন কন্যা ছিল। দুজন কন্যার নাম ছিল, একজন নাম পরমল দেবী, আর একজন কে? পরমল দেবী, আর একজন ছিল সূর্য দেবী। হ্যাঁ, সূর্যা দেবী। হ্যাঁ, পরমাল দেবী, সূর্যা দেবী, দুই কন্যা ছিল। ঠিক আছে, তো এবার এই যে আমাদের মোহাম্মদ বিন কাসিম, তো তিনি তো এখানে দেবল মানে তোমার সিন্ধু, মানে সিন্ধুর যে করাচি, বর্তমান যেগুলো করাচি বন্দর আছে, করাচি তুমি দেখবে একদম যে আমাদের পাকিস্তানের যে আমাদের সিন্ধু নদ গিয়ে আরব সাগরে মিলেছে, একদম ওই মোহনার ওই জায়গায় দেখবে করাচি বন্দর বর্তমান যদি ম্যাপ দেখো, তাহলে ওটা হচ্ছে দেবল বন্দর। ওই সময়কালে দেবল বন্দর। কি বললাম? তাহলে এই যে মোহাম্মদ বিন কাসিম যে সিন্ধু প্রদেশ জয় করেছিল, এই ক্ষেত্রে কিন্তু মোহাম্মদ কাসিমকে সহযোগিতা করেছিল। কারা সহযোগিতা করেছিল বলতো? এখানকার অনেক অধিবাসী। তাদের মধ্যে কারা ছিল? তাদের মধ্যে জাট, মের, তারপর তোমার বৌদ্ধ ধর্মাবলম্বী যারা ছিলেন তারা। কেন? কারণ দাহির কিন্তু তাদের উপর প্রচন্ড পরিমাণ অত্যাচার করেছিলেন। তাদের দাহিরের কুশাসনে তারা অতিষ্ঠ হয়ে উঠেছিলেন। সেই জন্য দাহিরকে শায়েস্তা করার জন্য তারা কিন্তু মোহাম্মদ বিন কাসিমকে সহযোগিতা করেছিলেন। তো এই যে
তোমার যখন মোহাম্মদ বিন কাসিম যখন আরব আক্রমণ করেছিল ভারতবর্ষে, তখন খলিফা কে ছিলেন? তখন এখানকার খলিফা ছিলেন ওয়ালিদ মালিক। কে ছিলেন? ওয়ালিদ মালিক। কি হলো? ওয়ালিদ মালিক। তাহলে ভারতে প্রথম আরব আক্রমণ ঘটেছিল তার সময়কালে। ওই তো হিন্দুরা যে দাহি, মানে ভারতের তখন কে ছিল? দাহি। তখন খলিফা কে ছিলেন? ওমর ছিল। ওমর ছিল। ভেরি গুড। আর আরবরা যখন সিন্ধু বিজয় করেন তখন খলিফা কে ছিলেন? এই যে লাস্টে যার নাম বললে 712-তে, কি লিখেছো দেখতে পাচ্ছি না। ওয়ালিদ মালিক। ওয়ালিদ মালিক। হ্যাঁ, ওয়ালিদ মালিক। ঠিক আছে, ওয়ালিদ মালিক। কোন বুঝবো? তাহলে এই যে দাহির তো নিহত হয়েছিল না মোহাম্মদ বিন কাসিমের কাছে, সেই কারণে দাহিরকে কি বলা হয়? দাহিরকে বলা হয় ভারতীয় ইতিহাসে আরবীয়দের বিরুদ্ধে লড়াইয়ের প্রথম শহীদ ব্যক্তি, বা তাকে বলা যেতে পারে। ঠিক আছে। এরপরে সিন্ধু দেশ জয় করার পর, সিন্ধু তো ধরো এতটা সিন্ধু, এবার সিন্ধু দেশ জয় করার পরে তোমার মোহাম্মদ বিন কাসিমের শাসনাধীনে আসে, তারপরে তিনি সাম্রাজ্যকে বিস্তারের চেষ্টা করেন, বুঝলে তো। সিন্ধু থেকে তিনি 713 খ্রিস্টাব্দে কিন্তু মুলতান আক্রমণ করে জয় করেন। মুলতান, তাহলে সিন্ধু থেকে মুলতান দখল করে নিল কত? 713-তে। ঠিক আছে। এবার মুলতান জয় করার পরে তিনি কিন্তু এই মুলতানের নাম রেখেছিলেন স্বর্ণনগর বা সোনার শহর। তাহলে মুলতানের নাম কি? স্বর্ণনগর। মনে থাকবে, কোশ্চেন দিতে পারে কোন শহরকে স্বর্ণনগর বলা হতো? কোন শহর? মুলতান। 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 এবার মুলতান জয়ের পরে তিনি কিন্তু আরো দুটো একটা রাজ্য জয় করার চেষ্টা করেছিলেন, কিন্তু ব্যর্থ হয়েছিলেন। তার মধ্যে একটা ছিল কাশ্মীর। কাশ্মীর ভারতের উত্তর দিকে কাশ্মীর, তো কাশ্মীর জয় করতে তিনি ব্যর্থ হন। আবার অন্যদিকে তিনি কনৌজ কনৌজ জয় করতে গিয়েও তিনি কিন্তু ব্যর্থ হন। কনৌজ। ঠিক আছে। তখন কাশ্মীর রাজা কে ছিলেন? কাশ্মীর রাজা ছিলেন ললিতাদিত্য, আর কনৌজের রাজা ছিলেন যশবর্মন। ঠিক আছে। কাশ্মীরের রাজা কে ছিলেন বললেন? কাশ্মীর রাজা ছিলেন ললিতাদিত্য। কে ছিলেন? ললিতাদিত্য। আর কনৌজ রাজা কে ছিলেন? যশবর্মন। কনৌজ রাজা যশবর্মন। ঠিক আছে। তাহলে একই সালে এগুলো ব্যর্থ হলো। বলো সে সালগুলো বলে দিবেন একটু, আক্রমণ আর কনৌজ। কনৌজ এর পরেই, এই 713-র পরেই, কিন্তু আমি পারফেক্ট সালটা পাইনি ওটা কবে করেছিল। মুলতান তো 713, তারপরে ওটা, বুঝতে পেরেছো? মোহাম্মদ বিন কাসিমের সময়কাল কত ছিল? সিন্ধু মানে এই অঞ্চলের যে রাজা, সেটা ছিল 712 থেকে 24 পর্যন্ত। হ্যাঁ, তা 713-র পরে কাশ্মীর এবং কনৌজ অভিযান করেন, এবং সেই অভিযান ব্যর্থ হয়েছিল। কি বললাম, বুঝেছো? এরপরে তাহলে এখানে কি হলো? তাহলে এটা কিন্তু মোহাম্মদ কাসিম, যদি এখানে কোশ্চেন দেয় যে মোহাম্মদ কাসিমের শেষ বিজয় ছিল কোনটি? কোনটি? ওই যে যেটা নাম রাখলো স্বর্ণনগর, মানে মুলতান। মুলতান। ভেরি গুড। এটা শেষ বিজয়, কারণ এরপর তো বিজয় সম্পূর্ণ হয়নি, তাই তো। হুম। তাহলে মোহাম্মদ বিন কাসিমকে কিন্তু পরবর্তীকালে সেই ইরাকে গেছিলেন, ইরাকের যে শাসক ছিলেন, সেই শাসক কিন্তু মোহাম্মদ বিন কাসিমকে কিন্তু মানে প্রাণদণ্ড দিয়েছিলেন। কেন? কারণ পরমাল দেবী এবং সূর্যা দেবীকে তিনি নিয়ে গেছিলেন বন্দি করে, বুঝলে তো। তারা অভিযোগ করেছিলেন যে মোহাম্মদ বিন কাসিম নাকি তাদের উপর অত্যাচার করেছে এবং তাদেরকে মানে সতীত্ব নষ্ট করেছে, বুঝলে তো। তো সেই কারণে, যেহেতু ইসলামে হারাম, এই কারণে কিন্তু আল হাজ্জাজ মোহাম্মদ বিন কাসিমকে প্রাণদণ্ড দিয়েছিলেন। ঠিক আছে। এবার মোহাম্মদ বিন কাসিমের পরে এই অঞ্চলের শাসক হয়েছিলেন কেউ তো জুনায়েদ। কে বললাম? জুনায়েদ। তাহলে মোহাম্মদ বিন কাসিমের সময় হচ্ছে 712 থেকে 24, আর 724 থেকে 38 হচ্ছে জুনায়েদ। 24 থেকে 38 কে জুনায়েদ। তাহলে ওকে প্রাণদণ্ড দেওয়া হলো, ওই টাইমিংটা কত ছিল? হ্যাঁ বলো।
বললাম মোহাম্মদ বিন কাসিমের প্রাণদণ্ডের টাইমিংটা কি ছিল? 24-এ। আচ্ছা। 24-এর পরে জুনায়েদা বসছে সিন্ধু প্রদেশের সিংহাসনে। এবার জুনায়েদের পরে একজনের নাম পেয়েছিলাম, তার নাম হচ্ছে হাবিব। কে? হাবিব। তারপর কিন্তু সেরকম ইতিহাস মোটামুটি সিন্ধু দেশে জানা যায় না। দীর্ঘ কিন্তু 300 বছর পর্যন্ত সিন্ধু দেশে কিন্তু শাসন করেছিল আরবীয়রা। পরবর্তীকালে মোহাম্মদ ঘুরি কিন্তু এই সিন্ধু দেশ আক্রমণ করেছিল, বুঝলে তো? এবং সিন্ধু দেশ আক্রমণ করেছিল মোহাম্মদ ঘুরি 1175 খ্রিস্টাব্দে। কততে? 1175 খ্রিস্টাব্দে। এবং এই মোহাম্মদ ঘুরির হাতেই কিন্তু সিন্ধু প্রদেশে আরবদের শাসনের অবসান হয়। কি বললাম, বুঝেছো? তাহলে এই হচ্ছে মোটামুটি সিন্ধু প্রদেশে আরবীয় শাসন। তো দেখো, এবার এই আমাদের একজন বিখ্যাত ঐতিহাসিক, পরীক্ষায় খুব আসে, স্ট্যানলি নেলপুল। কি নাম বললাম? স্ট্যানলি লেনপুল। হ্যাঁ, সিন্ধু প্রদেশে আরব বিজয়কে কি বলেছেন? নিষ্ফল ঘটনা। নেলপুল এটা কিন্তু দেয় নিষ্ফল ঘটনা। ঠিক আছে, এটা কিন্তু মনে রাখবো। আর হচ্ছে এই সিন্ধু প্রদেশে যে শাসন কাঠামো ছিল সেটা তো আরবীয় শাসন পদ্ধতি। আর এখানেই কিন্তু প্রথম মোহাম্মদ বিন কাসিম এই সিন্ধু প্রদেশে ইকতা প্রথায়, মানে ইকতায় বিভক্ত করেছিল হিন্দু দেশকে কয়েকটি জেলা বা ইকতায়, বুঝেছো? আর প্রত্যেক ইকতায় একজন করে ইকতাদার নিযুক্ত করেন। দেখো, আমরা কিন্তু এগুলো পাচ্ছি, পেলে পরেও যদি কখনো পরীক্ষায় আসে যে ভারতে প্রথম ইকতা প্রথার কে সূচনা করেছিলেন, তোমরা অতি অবশ্যই কিন্তু ইলতুৎমিশকে দিও। ওখানে মোহাম্মদ বিন কাসিম অপশন থাকতে পারে, কুতুবুদ্দিন আইবক অপশনে থাকতে পারে, ইলতুৎমিশ থাকতে পারে, বুঝলে তো? অনেকে আবার পাকামো করে কুতুবুদ্দিন আইবক দেবে, কিন্তু না, সব সময়ের জন্য এই কোশ্চেনটা এলে পরে তোমরা কিন্তু অতি অবশ্যই ইলতুৎমিশ দিও। ক্লিয়ার হলো? কারণ ভারতে কিন্তু ইকতার সূচনা প্রথম যদি করে থাকে সেটা কিন্তু ওই কুতুবুদ্দিন আইবক, না কুতুবুদ্দিন আইবক না, সরি, মোহাম্মদ ঘুরি মনে হয়, না না কুতুবুদ্দিন আইবক, মোহাম্মদ ঘুরি। হ্যাঁ, তো তিনি কিন্তু প্রথম ওই মোহাম্মদ ঘুরি প্রথম কুতুবুদ্দিন আইবককে সম্ভবত ইকতা দিয়েছিলেন, বুঝেছো? কোন কোন বই আছে, কিন্তু পরীক্ষায়, যে কোনো পরীক্ষায়, ভারতবর্ষের যে কোনো পরীক্ষায় যদি কখনো কোশ্চেন দেয় যে ইকতা প্রথার প্রবর্তন কে করেছিলেন, তোমরা কিন্তু অতি অবশ্যই ইলতুৎমিশ নেবে। হ্যালো স্যার, বলো। বললাম যে মোহাম্মদ ঘুরির সময় যে রাজধানী কি ছিল, দিল্লি ছিল না লাহোর ছিল ভারতের? মোহাম্মদ ঘুরি তো ওটা তোমার এক সময় বলছিল মোহাম্মদ ঘুরি না কুতুবুদ্দিন আইবক, কোনটা? মোহাম্মদ ঘুরি আর কি। ওটা তো দিল্লি, তো দেখছিলাম বইয়ের মধ্যে। কুতুবুদ্দিন আইবকের সময় তো লাহোর ছিল, আর লাহোর ইলতুৎমিশের ছিল, দিল্লি ছিল আর কি। তো মোহাম্মদ ঘুরির সময় কোথায় থেকে রাজত্ব পরিচালনা করছিল আর কি? দেখো, মোহাম্মদ ঘুরি কিন্তু ভারতে উনি শাসন কার্য পরিচালনা করেননি। উনি আক্রমণ করেছেন, বিভিন্ন অঞ্চল জয় করেছেন, সেই অঞ্চলের দায়িত্ব দিয়ে গেছে কাকে? কুতুবুদ্দিন আইবককে, তাই না? একদম একদম স্যার, এই কারণে আমার ব্যক্তিগত মত যে এই কারণেই হয়তো এই ইকতা প্রথার যে প্রবর্তক ইলতুৎমিশকেই ধরা হয়। কারণ কুতুবুদ্দিনকে ধরা হয় না কেন? কারণ তিনি তো বাইরে থেকে করছিল আর কি। আর ও দিল্লি যে আছে, হ্যাঁ, পৃথ্বীরাজ চৌহানের যে একটা মেন কেন্দ্র ছিল দিল্লি আর কি, ওই দিল্লি থেকে ইলতুৎমিশ করছিল আর কি। আর ইলতুৎমিশ না, হ্যাঁ, ইকতা প্রথা প্রবর্তন করেছিলেন। আর কুতুবুদ্দিন আইবক তো নিজে একজন সুলতানি গ্রহণ করেনি আর কি। ওটা হবে তোমার হচ্ছে আমাদের এই যদি কোন সুলতান বা কে ওই ইলতুৎমিশই দেবে। হ্যাঁ, একদম। আচ্ছা, আর যে আরেকটা কি, আরেকটা হচ্ছে সিন্ধু প্রদেশে তোমার কিন্তু প্রথম এই মোহাম্মদ বিন কাসিম জিজিয়া কর চালু করেছিল। এটা কিন্তু মোহাম্মদ বিন কাসিমই নেবেন, জিজিয়া কর। কি বললাম, বুঝেছো? জিজিয়া কর কাদের দিতে হতো বলতো? হিন্দুদের, হিন্দুদের বলবে না, অমুসলিমদের। মানে মুসলমান শাসিত রাষ্ট্রে অমুসলিমদের জিজিয়া কর দিতে হতো। কারণ নিজেদের জীবন এবং নিরাপত্তা ও সম্পত্তি রক্ষার্থে, রাষ্ট্র নিজেদের জীবন
মানে অমুসলিমদের জীবন, নিরাপত্তা, সম্পত্তি সব রক্ষা করবে, তার জন্য জিজিয়া কর দিতে হতো। এই একটা। আর একটা কারণ ছিল, ইসলাম শাসিত রাষ্ট্রে প্রত্যেক ইসলাম ধর্মাবলম্বীকে কিন্তু সামরিক বাহিনীতে যুদ্ধ করতে যাওয়া তোমার হচ্ছে বৈধ, মানে বৈধ মানে ওটা কিন্তু মানে আবশ্যিক, বুঝলে তো। কিন্তু অমুসলিমরা কিন্তু যুদ্ধ যেতে আবশ্যিক নয়, তো সেই জন্য তারা যুদ্ধে যেত না বা সামরিক ক্ষেত্রে তারা যেত না, সেই কারণে সেই জন্য কিন্তু জিজিয়া কর দিতে হতো। তো জিজিয়া কর কত শতাংশ দিতে হতো? কত শতাংশ? 2.5 কত? 2.5 2.5%। ভেরি গুড, 2.5%। জিজিয়া করো 2.5%, আবার মনে হয় তোমার জাকাতও 2.5%, তাই না? তো এখানে তোমার হচ্ছে অমুসলিমদের জিজিয়া কর দিতে হতো, কিন্তু সমস্ত অমুসলিমদের নয়, কিছু কিছু শ্রেণীকে, অমুসলিম কিছু কিছু শ্রেণী কিন্তু জিজিয়া করার আওতার বাইরে রাখা হয়েছিল। তাদের মধ্যে কারা কারা ছিল বলতো? যারা ছিল হচ্ছে নারী, বয়স্ক, নারী, ব্রাহ্মণ, নারী, বৃদ্ধ, বৃদ্ধ, বা ফিজিক্যালি যারা চ্যালেঞ্জ আর কি, প্রতিবন্ধী, প্রতিবন্ধী, প্রতিবন্ধী। এখন ওই আরেকটা শব্দ হয়, শব্দটা এখন প্রতিবন্ধী শব্দটা ব্যবহার করে না, মানে বিশেষ চাহিদা নাকি ওরকম, ওরকম। হ্যাঁ, আমি বলছি স্পেশাল শব্দটা পরে চাহিদা, যাই হোক। হ্যাঁ, তারপরে হ্যাঁ, ওই মানে প্রতিবন্ধী, শিশু, মহিলা, ব্রাহ্মণ, আহ এদের এদের দেওয়া হতো না, বা আরো অসুস্থ আছে, ব্যক্তি। আরো আছে অসুস্থ ব্যক্তি। ভেরি গুড। অসুস্থ ব্যক্তি, হ্যাঁ মনে পড়েছে। আর আর গণিকা, গণিকাদের দিতে হতো না, গণিকাদের দিতে হতো না। হ্যাঁ, শিশুদের দিতে হতো না, ভিখারিদের দিতে হতো না, ভিখারি। আর হচ্ছে বিকৃত মস্তিষ্কদের দিতে হতো, যারা পাগলা, হ্যাঁ, হ্যাঁ। বুঝেছো? এরা কিন্তু জিজিয়া করের তাই বাইরে ছিল। কবির বুঝতে পারো, যদি কখনো ইন্টারভিউ থেকে ধরতেই পারে করছে, হ্যাঁ স্যার। যে জিজিয়া কর কি একটু বলুন। আর অনেকে কিন্তু বলবে যে হিন্দুদের দিতে হতো না, হিন্দু নয়, অমুসলিমদের বলবে। অমুসলিম মানে মুসলিম ছাড়া সবাই করছে, হিন্দু, বৌদ্ধ, জৈন, খ্রিস্টান, বুঝলে, তার অন্যান্য ধর্ম হলো শতটাই হচ্ছে অমুসলিম। ক্লিয়ার হলো? তো এই যে আরব দেশে, তো মানে সিন্ধু প্রদেশে আরবীয় শাসন প্রতিষ্ঠিত হয়েছিল, এর ফলে কিন্তু এখানকার একটা আরবীয় সংস্কৃতি এর উপর পড়েছিল, মানে এর প্রভাব পড়েছিল, তাই তো। তো তোমার হচ্ছে যে আমাদের যে খলিফা, পরবর্তীকালে একজন খলিফা ছিল, খলিফা মনসুর। হ্যাঁ, এই মনসুরের পৃষ্ঠপোষকতায় কিন্তু এখানকার প্রচুর মানে পণ্ডিত ব্যক্তি, বলে তো, বা চিত্রশিল্পী বা রাজমিস্ত্রি, এরা কিন্তু আরবে আমন্ত্রিত হয়েছিলেন। কি বললাম, বুঝেছো? আবার দেখবে খলিফা মনসুরের সময়কালে যে দুটো আমাদের সংস্কৃত গ্রন্থ আরবি ভাষায় অনুবাদ হয়েছিল, একটা হচ্ছে ব্রহ্ম সিদ্ধান্ত, একটা খণ্ড খাদ্য। ব্রহ্ম সিদ্ধান্ত কার লেখা বলতো? ব্রহ্ম সিদ্ধান্ত কার লেখা? ব্রহ্মগুপ্ত। ব্রহ্মগুপ্ত। তা এইটা কিন্তু সংস্কৃত ভাষা থেকে আরবি ভাষায় অনুবাদ হয়। কে অনুবাদ করেছেন? আল হাজারি। ঠিক আছে। আর একটা হচ্ছে খণ্ড খাদক। খণ্ড খাদক এই গ্রন্থের আরবি ভাষায় কে অনুবাদ করেন? তার নাম হচ্ছে ইব্রাহিম পিঞ্জরি। ইব্রাহিম পিঞ্জরি। ক্লিয়ার হলো? আরবি ভাষায় অনুবাদ করেন। ওকে। আবার তোমার এই একজন আরব জ্যোতির্বিদ, তার নাম হচ্ছে আবুল মাসার। এটা কিন্তু কোশ্চেন দেয়। আরব জ্যোতির্বিদ নাম কি? আবুল মাসার। আবুল মাসার তিনি কিন্তু ভারতে এসে বারাণসীতে 10 বছর, বারাণসী এরকম জায়গা ধরো, তিনি কিন্তু আরব থেকে বারাণসীতে এসে 10 বছর জ্যোতির্বিদ্যা অধ্যয়ন করেছিলেন। তাহলে কোশ্চেন দিতে পারে, কোন আরব জ্যোতির্বিদ বারাণসীতে 10 বছর জ্যোতির্বিদ্যা অধ্যয়ন করেন? কে ছিলেন বলো? আবুল মাসার। অলবিরুনি। অলবিরুনি, আবুল মাসার। আবু আবু আবুল না, আবু মাসার। স্যার এই আবু মাসুদ আবার বলে দেবেন স্যার। আবু মাসার হচ্ছে একজন আরব জ্যোতির্বিদ, যিনি ভারতে এসে বারাণসীতে 10 বছর জ্যোতির্বিদ্যা অধ্যয়ন করেছিলেন। আচ্ছা। এটা বলেছিলেন আমির খসরু, বলে তো, তার লেখায় তিনি এই কথাটা বলেছেন। কি বললাম, বুঝেছো? এরকমই ভারতীয় একজন চিকিৎসক, যার নাম কি ছিল? মনাকা। তার নাম কি ছিল? মনাকা। তো এই ভারতীয় চিকিৎসক মনাকা, তিনি কিন্তু আরবে গেছিলেন। আরবে গিয়ে খলিফা হারুনকে
তিনি আরোগ্য মুক্ত করেছিলেন। ভারতীয় চিকিৎসক মনাকা খলিফা হারুনকে আরোগ্য মুক্ত করেন। এইগুলো একটু দেখবে, কি বললাম বুঝেছো? এই হচ্ছে ভারতে আরব অভিযান। আর একটা যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আরব পর্যটক সুলেমান, তিনি কবে ভারতে এসেছিলেন বলতো? ওটা দেবপালের সময়। দেবপালের সময়কালে না, দেবপাল তো 50 পর্যন্ত, হচ্ছে 851 পর্যন্ত, তাই তো? তো তিনি ভারতে আসার পরে, মানে দেবপালের মানে মৃত্যুর 1 বছর পরে, অনেকে দেবপালের সময়কালে বলে। তো তিনি ভারতে এসেছিলেন। ভারতে আসার পরে তিনি বলেছিলেন যে আরবদের প্রধান শত্রু হিসাবে তিনি কিন্তু গুর্জর প্রতিহার রাজ মিহির বোসকে বলেছেন। গুর্জর প্রতিহার, তাহলে আরবদের প্রধান শত্রু কারা ছিলেন? গুর্জর প্রতিহার রা, তাদের রাজা কে ছিলেন? মিহির বোস, ঠিক আছে, মিহির বোস। যদি কখনো কোশ্চেন দেয় যে ভারতে আরবদের প্রধান শত্রু কারা ছিলেন বা সবচেয়ে বড় শত্রু, বলো। গুর্জর প্রতিহার। হ্যাঁ, গুর্জর প্রতিহাররা, তাদের আসলে মিহির বোস, তিনি আরবদের প্রধান শত্রু। এই হচ্ছে আমাদের আরবীয় শাসন, মানে ভারতে আরব আক্রমণ, ঠিক আছে। আচ্ছা, ভোট বুঝবো। ও আরেকটা জিনিস মনে রাখো, তোমাদের ওটা বলতে ভুলে গেলাম। আরেকটা কথা হচ্ছে, আরেকটা দেয় যে ভারতে আরব আক্রমণের প্রত্যক্ষ কারণ কি ছিল, সিন্ধু জয়ের প্রত্যক্ষ কারণ কি ছিল, বা সিন্ধু আক্রমণের, কে বলবে? ওই যে আরবের জাহাজপত্র যে লুণ্ঠন করেছিল। হ্যাঁ, মানে আমাদের ওই সিন্ধু দেবল বন্দরে জাহাজ লুণ্ঠিত হয়েছিল এই জায়গায়, বুঝেছো? শ্রীলঙ্কা থেকে নাকি কয়েকটা জাহাজ যাচ্ছিল আরবের উদ্দেশ্যে, এই সিন্ধু দেবল বন্দরে লুণ্ঠিত হয়েছিল জলদস্যুদের দ্বারা। সেই জন্য আরবের শাসক আল হজ্জাজ সেই জন্য দায়ী করেছিল সিন্ধুর রাজাকে, জাহিরকে, বুঝলে তো, এবং তাকে ক্ষতিপূরণ দেওয়ার কথা বলেছিল, এবং আরো কিছু শর্ত চাপিয়েছিল, যেটাকে কিন্তু তাহির মানেনি। সেই কারণে কিন্তু ওই আক্রমণটা ঘটেছিল, মানে অভিযানটা, ঠিক আছে। আচ্ছা, নেক্সট যাচ্ছি, এটুকু বুঝেছে তো? তাহলে নেক্সট আসি, আমাদের হচ্ছে তুর্কি আক্রমণ। তাহলে এতক্ষণ গেলে কিন্তু আরবীয় আক্রমণ, আরবীয় মুসলিমদের আক্রমণ। এখন হচ্ছে তুর্কি মুসলিমদের আক্রমণে ঢুকবো। তার মধ্যে আমাদের প্রধান ইম্পর্টেন্ট হচ্ছে সুলতান মাহমুদ। বোধ মুছে দিলাম। আচ্ছা, তাহলে তোমার হচ্ছে গজনী, গজনীটা কোথায় বলতো? গজনীটা হচ্ছে আমাদের আফগানিস্তানের পূর্ব দিকটা গজনী আছে, হ্যাঁ। তো এটা যদি আমাদের, এটাই ধরে নাই ভারত, মানে ভারত পাকিস্তান নিয়ে আমি করি, তাহলে ভারত পাকিস্তান আফগানিস্তান ঠিক এরকম জায়গায় আফগানিস্তান, হয় এরকম জায়গায় ধরে নাও আফগানিস্তান। এই জায়গা হচ্ছে গজনী, ক্লিয়ার হলো? তাহলে গজনীতে তোমার হচ্ছে এই গজনীর সুলতান ছিলেন কিন্তু মাহমুদ। তার আগে বলে মাহমুদের আগে তোমার হচ্ছে আলোকতেগিন নাম আমরা শুনেছি, আলোকতগিন। এই আলোকতিন তিনি কিন্তু সামানিদ বংশের একজন শাসনকর্তা ছিলেন। তো সামানিদ বংশের শাসন কোথায় ছিল? সামানিদ বংশের শাসন ছিল ট্রান্স অক্সিয়ানা, মানে এরকম জায়গায়, ধরো আমাদের পারস্যের কিছু অঞ্চল দিয়ে, খোরাসন বখরা দিয়ে, বুঝলে তো, এই সমস্ত আমার মধ্য এশিয়ার, এইসব জায়গায় ছিল তো সামানিদ বংশের শাসনকাল। তো তারই একজন সামন্ত শাসক ছিল কে? আলোকতগিন, গজনী, ঠিক আছে, আলোকতগিন। তো তিনি কিন্তু 962 খ্রিস্টাব্দে সামানিদ রাজবংশের অধীনতা থেকে মুক্ত হয়ে তিনি কিন্তু স্বাধীন গজনবি বংশের প্রতিষ্ঠা করেন। কবে? সেটা হচ্ছে 962, কোনো বইয়ে কিন্তু 963 পায়, 62 বা 63 ধরে নাও, ঠিক আছে। তাহলে কোশ্চেন দিতে পারে যে গজনবি বংশের প্রতিষ্ঠাতাকে কে হবে? আলোকতগিন। আলোকতগিন। বোর্ড থেকে নামাবে আসবে। হ্যাঁ বলো। বোর্ড থেকে নামান না স্যার, উপরে একটু তাহলে এই আলোকতগিনের পরে বিভিন্ন শাসক কিন্তু এই গজনীদের শাসন কার্য চালিয়েছে। তার মধ্যে তোমার ইসাক আছে, বলাক্তগিন আছে, পিরাই আছে, বুঝলে তো। তারপরে হচ্ছে আলোকতগিনের জামাই, এনারই একজন জামাই, তার নাম হচ্ছে সবক্তগিন।
সবক্তিগীন, বুঝেছ? সুলতান মাহমুদের বাবা। সুলতান মাহমুদের বাবা। এই সবক্তিগীন তিনি সিংহাসনে কবে বসেছিলেন? তিনি সিংহাসনে বসে 977-এ। 977 থেকে 97 পর্যন্ত সবক্তিগীন সময়কাল। ক্লিয়ার হলো? গজনীতে এই সবক্তিগীন তিনি কিন্তু ইয়ামিনী বংশের প্রতিষ্ঠা করেছিলেন, বুঝেছ? এবং এই সবক্তিগীন ভারত আক্রমণের জন্য পরিকল্পনা করেছিলেন। এবং তিনি কিন্তু কাবুল দখল করেছেন। কাবুল দখল করেছেন এবং উত্তর পশ্চিম ভারত দিয়ে, মানে এখান দিয়ে কিন্তু তিনি ভারত আক্রমণের চেষ্টা করেছেন, বুঝেছ? কিন্তু দেখবে উত্তর পশ্চিম ভারতের শাসক ছিল জয়পাল। এই জয়পাল কিন্তু এই আক্রমণ প্রতিহত করেছিলেন। উত্তর পশ্চিম শাহীরা যে আছেন জয়পাল, বুঝলে তো? এই জয়পাল কিন্তু এই আক্রমণ প্রতিহত করেছিলেন। না, জয়পালকে প্রতিহত করেনি, জয়পাল পরাজিত হয়েছিলেন সবক্তিগীনের কাছে। এবং পরাজিত হওয়ার পরে এই কাবুল থেকে উত্তর পশ্চিম সীমান্তে এই জায়গায় তিনি রাস্তা তৈরি করে দিতে বাধ্য হয়েছিলেন। কি বললাম, বুঝেছো? কিন্তু তিনি কিন্তু এইখান থেকে কিন্তু আর ভারতে প্রবেশ করতে পারেননি, তিনি ব্যর্থ হন। ব্যর্থ হলেও তাকে কিন্তু ভারতের তুর্কি অভিযানের পথ কিছুটা প্রশস্ত হয়েছিল পরবর্তীকালে, বুঝেছো? তো সবক্তিগীনের মৃত্যু হলো 997। মৃত্যু হওয়ার পরে তার পুত্র হচ্ছে ইসমাইলকে, ছোট পুত্র ইসমাইলকে কিন্তু উত্তরাধিকারী মনোনীত করে যান এবং ইসমাইল কিন্তু গজনীর সিংহাসনে বসে 97-তে। তিনি কিন্তু বেশি দিন রাজত্ব করেননি, তিনি মোটামুটি 7 মাস মতো গজনীর সিংহাসনে ছিলেন। কিন্তু তার বড় ভাই ছিলেন সুলতান মাহমুদ। তাহলে এর 2 পুত্র ছিল, মাহমুদ আর হচ্ছে ইসমাইল। ঠিক আছে? এবার মাহমুদ কি করছে? ইসমাইলকে হত্যা করে কিন্তু গজনীর সিংহাসনে বসে কবে? 998-তে। আর 998 থেকে 1030 পর্যন্ত তিনি কিন্তু গজনীর সুলতান ছিলেন, শাসনকাল ছিল। 1030-এ মাহমুদের মৃত্যু হয়। মামুন লিখে ফেলেছি, মাহমুদ, বুঝলে তো? এবার এই সুলতান মাহমুদ তো গজনীকে কেন্দ্র করে তার শাসন কার্য পরিচালনা করলেন এবং যে খলিফা, খলিফাকে বিভিন্ন উপঢৌকন দিয়ে তার কাছ থেকে কিন্তু তিনি উপাধি গ্রহণ করেছিলেন সুলতান মাহমুদ। সেই উপাধির নাম কি? একটা উপাধি হচ্ছে ইয়ামিনুদ্দৌলা, আর একটা কি? আর একটা হচ্ছে আমিনুল মিল্লাহ। উপাধি ইয়ামিনুদ্দৌলা। ইয়ামুদ্দৌলার কথার অর্থ হচ্ছে সাম্রাজ্যের দক্ষিণ হস্ত, বুঝলে তো? আর একটা হচ্ছে আমিন উল মিল্লাহ। আমিন উল মিল্লাহ, ঠিক আছে? আমিনুল মিল্লাহর কথার অর্থ ধর্মের রক্ষক। তাহলে এই যে ইয়ামিন উদ্দৌল উপাধি পাচ্ছেন, সেই কারণে তার মাহমুদের এই বংশ কিন্তু ইয়ামিনী বংশ বলা হয়। মাহমুদের বংশকে ইয়ামিনী বংশ বলা হয়, ধর্মের রক্ষক। ঠিক আছে? এছাড়াও এই যে আমাদের যে খলিফা ছিলেন আল কাদির বিল্লাহ, মনে থাকবে? আল কাদির বিল্লাহ। এই আল কাদির বিল্লাহ কিন্তু মাহমুদকে তোমার সুলতান উপাধিও দিয়েছিলেন। কি উপাধি দিয়েছিলেন? সুলতান। ইসলাম জগতে প্রথম সুলতান উপাধিধারী ব্যক্তি ছিলেন কিন্তু মাহমুদ, মনে থাকবে? ইসলাম জগতে সুলতান উপাধিধারী প্রথম ব্যক্তি ছিলেন কে? মাহমুদ। ওকে, সুলতান। এরপর তিনি কিন্তু সুলতানি আজম উপাধিও নিয়েছিলেন। তো আবার পরবর্তীকালে কিন্তু দেখবে আমাদের ইলতুৎমিশও কিন্তু সুলতানি আজম উপাধি পেয়েছিলেন, তাই না? খলিফার কাছ থেকে। তাহলে মাহমুদের 3টি উপাধি পেলাম, ইয়ামিন উদ্দৌলা, আমিন উল মিল্লাহ আর সুলতান বা সুলতানি আজম। ঠিক আছে? তো মাহমুদ তো ভারতবর্ষ আক্রমণ করেছিলেন। আক্রমণ করার পরে বিভিন্ন তো মন্দির লুটটুট করেছেন, মন্দিরের মসজিদ ধ্বংস করেছেন, মূর্তি ধ্বংস করেছেন, না? সেই কারণে মাহমুদকে বলা হতো বাদশিকান বা মূর্তি ধ্বংসকারী, মনে থাকবে? এটাও কিন্তু পরীক্ষায় আসে। বাদশিকান কার উপাধি ছিল? বাদশিকান বা মূর্তি ধ্বংসকারী। মূর্তি ধ্বংস। বলো কাকে বললে? তাই বললাম সুলতান মাহমুদ।
বাদশিকান বাদশিকান বা মূর্তি ধ্বংসকারী বলা হতো, বুঝলো? আর একটা মাহমুদকে আমাদের আর একটা উপাধি ছিল গাজী বা ধর্মযোদ্ধা। এটা মনে রাখো, গাজী উপাধি নিয়েছিল মাহমুদ। তাহলে আমাদের কত উপাধি পেলাম? ইয়ামিনুদ্দৌলাহ, আমিনুল মিল্লাহ, সুলতান, বাদশিকান বা মূর্তি ধ্বংসকারী, আর হচ্ছে গাজী বা ধর্মযোদ্ধা। ঠিক আছে? তো সুলতান মাহমুদ কিন্তু ভারতে কতবার আক্রমণ করেছিলেন? 17 বার। এটা হচ্ছে হেনরি এলিয়টের মতে। তাহলে হেনরি এলিয়টের মতে সুলতান মাহমুদ 17 বার ভারত আক্রমণ করেন 1000 থেকে 1027 খ্রিস্টাব্দের মধ্যে, তাই তো? 17 বার। বোর্ডটা মুছে দিলাম। তাহলে মাহমুদের প্রথম ভারত অভিযান কবে হয়েছিল? তিনি কিন্তু এই উত্তর পশ্চিম ভারত দিয়েই ঢুকেছে, খাইবার পাস গিরিপথ দিয়ে, বুঝলে তো? কারণ সেখানে হিন্দুকুশ পর্বতমালা আছে, হিন্দুকুশ পর্বতমালা অতিক্রম করে প্রথম 1001 প্রথম ছিল 1001। হ্যাঁ, তাহলে না 1000 থেকে শুরু করেছিল, এবার 1000 থেকে প্রবেশ করেছে, তো এবার প্রবেশ করে কিন্তু এই খাইবার গিরিপথ অঞ্চলে কটা দুর্গ টুর্গ ধ্বংস করেছিল। ঠিক আছে? কিছু নগর ধ্বংস করেছেন, কিছু দুর্গ জয় করেছেন। তারপরে 1001 খ্রিস্টাব্দে তিনি কিন্তু এই উত্তর পশ্চিম ভারতের শাহী বংশের রাজা এখানটায় শাহী বংশের রাজা জয়পালের বিরুদ্ধে অভিযান করেছিলেন। হ্যাঁ, জয়পাল। তাহলে কোশ্চেন যদি দিতে পারে যে মাহমুদের বিরুদ্ধে প্রথম আক্রান্ত হয়েছিলেন কোন রাজা? জয়পাল। কোন বংশের ছিলেন? শাহী বংশ। কি বললাম, বুঝেছো? এরপর তাকে তিনি 1001 থেকে কিন্তু তারপর আস্তে আস্তে কিন্তু অনেক অঞ্চল অভিযান করেছিলেন। তার মধ্যে একটা অভিযান খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে মুলতান জয় 1016 খ্রিস্টাব্দে। মুলতান কততে? 1000, লাহোর এখানটাই, বুঝলে তো? 1006 মুলতান অভিযান। হ্যাঁ, তিনি কিন্তু মুলতান অভিযান করেছিলেন কবার বলতো? মুলতান অভিযান করেছেন 3 বার, 1006, 8 এবং 10। বুঝেছো? আচ্ছা, এর পরবর্তীকালে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে 1014 খ্রিস্টাব্দে। 1014-তে তিনি কিন্তু তোমার হচ্ছে কনৌজ আক্রমণ করেন। কনৌজ না, থানেশ্বর। থানেশ্বর মানে হচ্ছে এরকম জায়গায়। থানেশ্বর কোথায় অবস্থিত? বর্তমান হরিয়ানার পূর্ব দিকে থানেশ্বর। হ্যাঁ, থানেশ্বর আক্রমণ করেন 1014-তে। আক্রমণ করে চন্দ্রেশ্বর বা চক্রেশ্বর মন্দির ধ্বংস করেন। কোন মন্দির ধ্বংস করেছিলেন? চন্দ্রস্বামী মন্দির। চন্দ্রস্বামী বা চক্রস্বামী, চন্দ্রস্বামী বা চক্রস্বামী মন্দির তিনি ধ্বংস করেন। ধ্বংস করে এই মন্দির থেকে বিষ্ণু মূর্তি তিনি কিন্তু নিয়ে গেছিলেন স্বদেশে। বিষ্ণু মূর্তি, ঠিক আছে? বিষ্ণু মূর্তি নিয়ে যান 1014-তে। এরপরে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে 1015 খ্রিস্টাব্দে তিনি কাশ্মীর আক্রমণ করেছিলেন। কবে? 1015-তে। এটা কিন্তু মাথায় রেখো, কাশ্মীর 1015-তে। হ্যাঁ, কাশ্মীর আক্রমণ। তিনি কিন্তু দুবার কাশ্মীর আক্রমণ করেছেন, একটা হচ্ছে 1015 আর একটা হচ্ছে 1021-এ। ঠিক আছে? তখন কাশ্মীরের রাজা কে ছিলেন বলতো? তখন কাশ্মীরের রাজা ছিল সংগ্রাম সিংহ, লাহোর বংশের রাজা সংগ্রাম সিংহ। লাহোর বংশের রাজা সংগ্রাম সিংহ ছিলেন কাশ্মীরের রাজা। ঠিক আছে? তো তিনি কিন্তু এই কাশ্মীরের রাজার কাছে পরাজিত হয়েছিলেন। এটাই হচ্ছে একমাত্র রাজবংশ যার কাছে সুলতান মাহমুদ পরাজিত হয়েছিলেন। তাহলে সুলতান মাহমুদ ভারতে কতবার অভিযান করেছিলেন? 17 বার, তাই তো? তার একমাত্র পরাজিত হয়েছিল কাশ্মীর অভিযান কালে। ঠিক আছে? যেটা ছিল তার 11তম অভিযান। এটা ছিল কততম অভিযান? 11তম অভিযান। কাশ্মীরে দুবার দুবার তো আক্রমণ করছিল স্যার। হ্যাঁ, কাশ্মীরে দুবার, 1021-এ। কিন্তু পরাজিত হয়েছিল 1015-তে। দুটোতেই পরাজিত হয়েছে, মানে কাশ্মীর অভিযান মানে ব্যর্থ। ঠিক আছে? আচ্ছা, এরপরে আরেকটা বলো। বললে যে 14তে যে ধানেশ্বরে চক্রস্বামী মন্দির আক্রমণ করছে, তারপরে ওখান থেকে বিষ্ণু মূর্তিটা নিয়ে কোথায় চলে যাচ্ছেন? ওর নিজের জায়গায় গজনীতে। তা গজনীতে গিয়ে কি জানা যায় ওইটা কি স্থাপন করেছিল কোথাও, না নষ্ট করে দিয়েছিল? স্থাপন কেন করবে? ধ্বংসই করবে, কারণ ও তো সেই মূর্তি ধ্বংসই করেছে। আর ওটা নিয়ে কি করে সেটা সেই গল্প আমি পাইনি কোনো বইয়ে, বুঝেছো?
এবার সে তো মূর্তি ধ্বংসকারী ছিলেন, তাই না? তিনি যার ইচ্ছা মতো বলে করবেন। না, নিয়ে চলে গেল হঠাৎ করে একটা মূর্তি যদি ভাঙারই হবে তো নিয়ে কেন যাবে, ভেঙেই তো দিয়ে যেত, তাই এটাও ঠিক। বলছে। ওই স্যার ওই মূর্তিটা যদি সোনা দিয়ে হয় তাহলে তো নিয়ে যেতে পারে। তার স্যার কোনো উপাদান দিয়ে ওটা তৈরি হতে পারে। ব্রোঞ্জের মূর্তি ছিল, বুঝলি তো, বিষ্ণু মূর্তি হ্যাঁ ব্রোঞ্জের। ওইটাই, ব্রোঞ্জের মূর্তি, দামি উপাদান আছে তাই নিয়ে গেছে, হ্যাঁ। আর মাটির হলে ভেঙে দিয়ে চলে যেত। হুম। স্যার হ্যাঁ বলো। এই যে 1015-তে কাশ্মীর করলেন আর 1021-এ লাহোর আক্রমণ করেছিলেন, না না, কাশ্মীর, দুটোই কাশ্মীর। যে লাহোরটা লিখলেন লাহোর না বংশ, পাশে? বংশটা ছিল লাহোর বংশ। আচ্ছা আচ্ছা। তখন কাশ্মীরে কোন বংশ রাজত্ব করতো? লাহোর বংশ। এটা একবার সেটে না সেটে সেটে দিয়েছিল মনে হয়। সেটে না নেটে। লাহোর বংশ, উৎকল বংশ, সব তো কাশ্মীরের বংশ, তাই না? হ্যাঁ ওগুলো সব ওই রাস্তরঙ্গনের ওখানে তিনটে বংশ রাজত্ব করতো। হুম। লাহোর, উৎকল, আর একটা কি মনে হচ্ছে না, কর্কট বংশ, কর্কট বংশ, কর্কট, হ্যাঁ। কর্কট বংশ, হ্যাঁ। কর্কট বংশ। এই তিনটে বংশের ধারাবাহিক ইতিহাস ওই রাস্তরঙ্গিনীতে হুম। 1049-50 সালের রচিত গ্রন্থে আছে। আচ্ছা আচ্ছা, আর একটা এর পরে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে 1018 খ্রিস্টাব্দে তিনি কিন্তু মথুরা আক্রমণ করেন। কবে? 1018-তে মথুরা আক্রমণ। এই মথুরা আক্রমণ কালেই কিন্তু সুলতান মাহমুদের সঙ্গে অলবিরনি ভারতে এসেছিলেন, মনে থাকবে। 1018-19 খ্রিস্টাব্দে তিনি যখন মথুরা আক্রমণ করেন, এই মথুরা আক্রমণ কালেই কিন্তু অলবিরনি সুলতান মাহমুদের সঙ্গে ভারতে আসেন। ঠিক আছে? মথুরা, তখন মথুরা রাজা কে ছিলেন? কুলচাঁদ। কে ছিলেন? মথুরা রাজা ছিলেন কুলচাঁদ। মথুরা। ঠিক আছে? 1018-তে। আচ্ছা, এরপরে 1019-এ তিনি কনৌজ অভিযান করেছিলেন। কনৌজের যে মথুরা বৃন্দাবন কনৌজ ছিল না? হ্যাঁ, কি বলছো বলো? আমি বলছি যে কনৌজটা মানে 1018-তে যে মথুরা যে করলো, এই সময়তেই পর পর 3বার করেছিল না, মথুরা, বৃন্দাবন, কনৌজ। হ্যাঁ, ওই তো ওইগুলোই তো। ওই যে 19-এ তোমার করছে কনৌজ। কনৌজ 19-এ, 18-তে নয়। না, আর 20-তে হচ্ছে কনৌজের পার্শ্ববর্তী অঞ্চল। এটা মথুরা উপর দিয়ে কনৌজ, বুঝলে তো। তাহলে কনৌজের পার্শ্ববর্তী অঞ্চল 1020-তে। এগুলো তো ইম্পর্টেন্ট না। এরপরে যেটা ইম্পর্টেন্ট হচ্ছে তারপরে হচ্ছে 1021-22-এ করছে গোয়ালিয়র। গোয়ালিয়র ধরো মথুরার এইরকম জায়গায়, মধ্যপ্রদেশের গোয়ালিয়র। ঠিক আছে? 1020-21-এ এটাও অতটা ইম্পর্টেন্ট না। এরপর যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে 1025-26-এ, সেটা হচ্ছে গুজরাটের সোমনাথ মন্দির লুণ্ঠন। ঠিক আছে? গুজরাটের সোমনাথ মন্দির, গুজরাট কাথিয়াওয়াড় উপকূলে, হ্যাঁ, এরকম জায়গায় সোমনাথ মন্দির আছে, বুঝলে তো। কবে? এটা হচ্ছে 1025-26-এ। এটা কিন্তু মামুদের সব থেকে উল্লেখযোগ্য অভিযান। এবং সোমনাথ মন্দির সোমনাথ মন্দির মানে কোন দেবতার মন্দির বলতো? শিব ঠাকুর, শিব ঠাকুর। শিব ঠাকুর, ভেরি গুড। তাহলে এই মন্দির অভিযান করেন, অভিযান করে সেই মন্দির ধ্বংস করেন এবং সেটাকে লুট করে নিয়ে যান। তখন এখানকার একজন রাজা সোনাদানা পেয়েছে। এটা হচ্ছে প্রথম ভীম ছিলেন গুজরাটের চালুক্য বা সোলাঙ্কি বংশের রাজা। ভীমকে পরাজিত করে সোমনাথ মন্দির লুণ্ঠন করেছিলেন। এটা কবে? 1025-26-এ। ঠিক আছে? আচ্ছা, তারপরে আর একটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে 1027 খ্রিস্টাব্দে তিনি জাটদের বিরুদ্ধে অভিযান করেছেন। এটাও কিন্তু ইম্পর্টেন্ট, একবার নেটে দিয়েছিল। মামুদের শেষ অভিযান কাদের বিরুদ্ধে ছিল? 1027-এর জাটদের বিরুদ্ধে। জাট একজন উপজাতি সম্প্রদায়, বুঝলে তো, জাটদের বিরুদ্ধে। ঠিক আছে? 1027 খ্রিস্টাব্দে জাটদের বিরুদ্ধে মামুদের শেষ ভারত। বুঝেছ? এই হচ্ছে সুলতান মাহমুদের ভারতের অভিযান। তাহলে এখান থেকে কোশ্চেন ইম্পর্টেন্ট কোনটা? প্রথম কোশ্চেন হচ্ছে সুলতান মাহমুদের ভারত আক্রমণকালে প্রথম প্রতিরোধ করেছিল কে? উত্তর পশ্চিম শাহী রাজা জয়পাল প্রথম। দ্বিতীয়ত কি, হাজার মাহমুদ কতবার মুলতান আক্রমণ করেন বা অভিযান করেছিলেন? 3বার। হলো। তৃতীয় কোশ্চেন, সুলতান মাহমুদ থানেশ্বরের কোন মন্দির ধ্বংস করেছিলেন?
চন্দ্রস্বামী বা চক্রস্বামী মন্দির। হাজার কততে? 14তে। ঠিক আছে। 14। একমাত্র কোন ভারত অভিযানে মামুদ ব্যর্থ হয়েছিলেন? কোনটা? কাশ্মীরের কাশ্মীর অভিযান 1015। লাহোর বংশীয় সংগ্রাম সিংহের কাছে। সংগ্রাম সিংহ। আর একটা কোশ্চেন, সুলতান মাহমুদ যখন কাশ্মীর অভিযান করেছিলেন তখন কাশ্মীরের রাজা কে ছিলেন? সংগ্রাম সিংহ। সংগ্রাম সিংহ। লাহোর বংশীয় সংগ্রাম তারপরে সিংহ। হচ্ছে তারপর হচ্ছে সুলতান মাহমুদের সব থেকে উল্লেখযোগ্য অভিযান কোনটি ছিল? কনৌজ। না। সোমনাথ তাহলে মন্দির। মথুরা। সোমনাথ মন্দির। সোমনাথ মন্দির 1025। 1025 সোমনাথ মন্দির। ঠিক আছে। আর একটা কোশ্চেন খুব ভালো, সুলতান মাহমুদের আলবেরুনি কবে এসেছিল? হ্যাঁ 18তে। আলবেরুনি কবে এসেছিলেন এবং কোন অভিযানের সময় এসেছিলেন? মথুরা আক্রমণকালে। মথুরা আক্রমণকালে। ঠিক আছে। আর একটা কোশ্চেন হচ্ছে সুলতান মাহমুদের শেষ ভারত অভিযান হয়েছিল কাদের বিরুদ্ধে? 1027-এ জাটদের বিরুদ্ধে। জাটদের বিরুদ্ধে। ওকে। বোর্ড বুঝবো? এক সেকেন্ড দাঁড়াও। ঠিক আছে। এই জাটটার লোকেশন কি উত্তর পশ্চিম সীমান্ত? জাট তো ওই পাঞ্জাব। তোমার ইয়ে ছিল। এবার তোমার জাট মানে এটা দেখ, এটা কিন্তু জাট বা খোপ করে তো বলা রাজপুত না রাজস্থানের দিক না? হ্যাঁ, এরা রাজপুত হলে এরা কিন্তু সিন্ধু, প্রথম কখনো পাঞ্জাব কখনো সিন্ধু এইসব জায়গায় বসবাস করতো, বুঝেছিস? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইটাই আমারও তাই মনে হচ্ছে, পাঞ্জাব সিন্ধু মানে ওই এরা যখন স্বদেশে প্রত্যাবর্তন কালে জাট উপজাতিদের পরাজিত করেছিল বা জাটদের পরাজিত করেছিল। স্যার বলো। মাহমুদ সুলতান মাহমুদকে সুলতান উপাধি কে দিয়েছিলেন যেন? আল কাদির বিল্লাহ খলিফা। আল কাদির বিল্লাহ। বলে বলবে, বোর্ড বুঝবো। আচ্ছা, সুলতান মাহমুদের যে দরবারের যে পৃষ্ঠপোষক ব্যক্তিবর্গ ছিলেন, ওটা একটি ইম্পর্টেন্ট, ওখান থেকে কোশ্চেন আসে। ঠিক আছে। তো সুলতান মাহমুদের সভাকবি কে ছিলেন বলতো? ফিরদৌসি। ভেরি গুড। মাহমুদের সভাকবি কে? ফিরদৌসি। উদ্ভিদ ছিল না? দরবারি ঐতিহাসিক। ও তুমি সভা কবি বলছো? হ্যাঁ, সভাকবি কবি হচ্ছে হচ্ছে ফিরদৌসি। শাহনামা লিখেছেন। তিনি কি লিখেছেন? শাহনামা। তাই তো? শাহনামা। আচ্ছা, ফিরদৌসিকে কি বলা হতো? ফিরদৌসিকে বলা হয় প্রাচ্যের হোমার বা ফার্সি নবজাগরণের জনক। পারস্যের হোমার। ঠিক আছে। প্রাচ্যের হোমার বা ফার্সির হোমার। প্রাচ্যের হোমার বা ফার্সির হোমার, পারস্য নবজাগরণের জনক ফিরদৌসিকে বলা হয়। ঠিক আছে। আচ্ছা, দরবারি ঐতিহাসিক কে ছিলেন বলো? উদ্বি। ছিলেন বা সচিব, এটা ছিলেন আবু নাছের বিন উদ্বি। আবু নাছের বিন উদ্বি। ঠিক আছে। কিতাবুল ইয়ামিন লিখেছেন। হ্যাঁ, এর যে ডক্টর খুব ইম্পর্টেন্ট, কিতাবুল ইয়ামিনী। কিতাব উল ইয়ামিনী ইম্পর্টেন্ট বই। বা তারিখি ইয়ামিনীও বলা হয়। তারিকুল ইয়ামিনীও বলা হয়। ইয়ামিনী। তাহলে তারিখ বা কিতাবুল ইয়ামিনী। ঠিক আছে। তারিখ আগে লিখে দিলাম। এটা হচ্ছে আবু নাসের বিন উদ্বির লিখিত গ্রন্থ। আরো আছে, সেটা হচ্ছে একজন গল্পকার ছিল। গল্পকার নাম কি ছিল? বৈহাকি। আবুল ফজল বৈহাকি গল্পকার। কে ছিলেন? আবুল ফজল বৈহাকি। আবুল ফজল বৈহাকি। ঠিক আছে। আবুল ফজল বৈহাকি এ ছিলেন গল্পকার বৈহাকি। হ্যাঁ, এছাড়াও ছিলেন ফার্সি একজন কবি যার নাম উজারি। তারপর একজন খোরাসনি পণ্ডিত তুসি। হ্যাঁ, একজন কবি ছিলেন, সেটা হচ্ছে আনসারি। এগুলো মোটামুটি ইম্পর্টেন্ট। ওকে। আচ্ছা, এইখানে যে আবুল ফজল বৈহাকি একটা গ্রন্থ আছে, কে ছিল? খাজা আহমদ একজন উজির ছিল না? খাজা আহমদ উজির? আমি শিওর না, আমার নজরে আসেনি। ওকে ভারতীয় দুর্গে যে বন্দি করে রাখা হয়েছিল। শিওর তো তুমি? হ্যাঁ, আমি তো পড়েছিলাম, আমার মনে আছে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। সুলতান মাহমুদের উজির। মাহমুদের উজির, তাই তো?
হ্যাঁ, ইনি খাজা ছিলেন আহমেদ। কে? খাজা, ঠিক আছে, হ্যাঁ, খাজা আহমেদ। খাজা আহমেদ, এটা হবে, হ্যাঁ। আচ্ছা, আর একটা খাজা যেটা আহমেদ। হচ্ছে, যেটা হচ্ছে আমাদের যে আবুল ফজল বৈহাকি, বুঝলে তো, এটা ইম্পর্ট একবার নেটে দিয়েছিল, বুঝলে তো। বৈহাকিকে তোমার হচ্ছে নেলপুন, স্ট্যানলি নেলপুন কি বলেছেন, তিনি প্রাচ্যের মানে পূর্বের পেপস বলে উপাধি দেন। পূর্বের পেপস, তাহলে পূর্বের পেপস উপাধি কার ছিল? কার ছিল? বৈহাকি। আবুল ফজল বৈহাকি। এটা নেটে 18 সালে দিয়েছিল, বুঝলে তো। এটা কে দিয়েছে? স্ট্যানলি নেলপুন। হম। ঠিক আছে, পূর্বের কি? পূর্বের পেপস, পূর্বের মানে কি? পেপস। মানে এবার জানতে হবে ভাই, আমার তো সেই জানা হয়নি। মানে পেপস নিশ্চয়ই কোনো লোকের নাম হবে নিশ্চয়ই, বুঝছিস তো। হ্যাঁ হ্যাঁ, মানে পূর্বের হোমার যেরকম বলছে, এও হ্যাঁ এক্স হ্যাঁ, মানে কোন একজন দার্শনিক বা কোনো কোন একটা ব্যক্তি, বিখ্যাত ব্যক্তি। কোনো ব্যক্তি হ্যাঁ ব্যক্তি হ্যাঁ, ব্যক্তি হবে হয়তো। আর তার সঙ্গে তুলনা করে এই পূর্বের তার পেপস সঙ্গে বা প্রাচ্যেরও পেপস বলতেই পারে। প্রাচ্যের প্রেস, হ্যাঁ ঠিক ঠিক। পেপস। নামটার সঙ্গেই তো পরিচয় নেই আমাদের, হ্যাঁ আমি হ্যাঁ, জানি না কি। না, আমি আবার নেটে দেখেছিলাম, তাই আমি লিখে রেখেছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এমনি পেপস পেপস মিন্স যেমনি দাদা লিখেছে এখানে দুটো যুক্তাক্ষর, আমি আমি এক জায়গাতে পড়েছিলাম, মানে ওটা এমনি ছিল, মানে পেপারসও বলা যায়। তো পেপারস যদি বাংলা মানে হয়, জানি না ওইটার মানে কিনা আদৌ, মানে উৎসাহ, উদ্দীপনা এই টাইপসের, বা শক্তি, ভীষণ তেজস্ব ব্যক্তি, এরম একটা। এবার ওইটার মানে এটা কিনা আমি জানি না। এটা পেপসই পেপারস হবে, মানে পেপস। একটা শক্তিপূর্ণ ব্যক্তি, এরকম টাইপের কিছু, সেই এরকম মিনিংটা পেপস, এটা কিনা আমি জানি না। হ্যাঁ, না কোনো লোকের হ্যাঁ নাম হ্যাঁ হবে, হ্যাঁ, বুঝলে না, তো, কোনো ব্যক্তির নামই হবে, হ্যাঁ। কারণ যেহেতু এটা তো, বা পূর্বের তোমার পূর্বের তোমার সঙ্গে যুক্ত কোনো তো ব্যক্তির গল্পকার, নামই হবে। কোনো সেই পেপস কোনো গল্পকার হতো না। নেট গুগল সার্চ করে দেখিস তো এটা একটু, সুপ্রজিৎ। ঠিক আছে, তো সুলতান মাহমুদ হলো। এবার সুলতান মাহমুদ আরেকটা যেটা ইম্পর্টেন্ট, তিনি তো মানে সুন্নি মুসলমান ছিলেন, ঠিক আছে। সেই কারণে সুলতান মাহমুদ কিন্তু তার অনুগামীরা তাকে ধর্মযোদ্ধা বা গাজী আখ্যা দিয়েছিলেন, ঠিক আছে। সুলতান মাহমুদের সময়কালে লাহোর, লাহোর কিন্তু তোমার ফার্সি সংস্কৃতির প্রধান কেন্দ্রে পরিণত হয়েছিল। হম। এই সুলতান মাহমুদ গজনীতে কয়েকটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছেন, বিভিন্ন পাঠাগার নির্মাণ করেছেন, জাদুঘর নির্মাণ করেছিলেন, বুঝলে তো। গজনীতে জামি মসজিদ নির্মাণ করেছিলেন সুলতান মাহমুদ। হম। এই সুলতান মাহমুদের একজন বংশধর ছিল, তার নাম হচ্ছে খসরু মালিক, যিনি কিন্তু লাহোরের শাসনকর্তা ছিলেন, বুঝলে তো। তাহলে এই পরবর্তীকালে খসরু মালিক বা খসরু শাহ তাকে কিন্তু পরাস্ত করে 1173 খ্রিস্টাব্দে মোহাম্মদ ঘুরি গজনী দখল করেছিলেন, বুঝেছ। তাহলে সুলতান মাহমুদের শেষ বংশধর কে ছিলেন? খসরু মালিক বা খসরু শাহ। খসরু মালিক বা খসরু শাহ তাকে কিন্তু পরাস্ত করে মোহাম্মদ ঘুরি গজনী দখল করে, কবে? 1173-এ। তাহলে মোহাম্মদ ঘুরি কে ছিলেন? মোহাম্মদ ঘুরি ছিলেন গজনী এবং হিরাটের মধ্যবর্তী একটা ঘুর রাজ্যের শাসক ছিলেন। তাহলে গজনী এবং হিরাটের মধ্যবর্তী ঘুর রাজ্যটা কোথায়? সেটা কিন্তু, সেটাও আফগানিস্তানে। তার মানে এটা যদি আমাদের ভারতের ম্যাপ হয়, এটা যদি পাকিস্তানকে নিয়ে আমি যদি ধরি, হ্যাঁ, এখানে তো আফগানিস্তান, তাহলে এখানে হচ্ছে গজনী, এখানে হচ্ছে হীরাত, মাঝে হচ্ছে ঘুর। তাহলে গজনীকে কেন্দ্র করেছিল সুলতান মাহমুদের শাসন, আর এই ঘুরকে কেন্দ্র করেছিল মোহাম্মদ ঘুরির শাসন। তাহলে মোহাম্মদ ঘুরি 1173 খ্রিস্টাব্দে তিনি কিন্তু গজনী দখল করেন এবং গজনী ঘুরের সাম্রাজ্যের অন্তর্ভুক্ত করে নেন। এরপরে সুলতান মাহমুদের বংশের কিন্তু অবসান ঘটে, ইয়ামিনী বংশের অবসান। ক্লিয়ার হলো? তো সুলতান মাহমুদের সময়কালে আর একটা এটা ইম্পর্টেন্ট আছে, সেটা হচ্ছে তোমার, তিনি কিন্তু লাহোরে, লাহোরে তিনি কিন্তু চিত্ত গ্যালারি নির্মাণ করেছিলেন। চিত্ত গ্যালারি যাকে বলা হতো নিগারখানা। কি বলা হতো? নিগারখানা। তাহলে কোশ্চেন দিতে পারে
যে লাহোরে নিগারখানা বা চিত্র গ্যালারি কে প্রতিষ্ঠা করেছিলেন বা নির্মাণ করেছিলেন? মোহাম্মদ ঘুরি। ঠিক আছে, এটা কিন্তু বেশ ইম্পর্টেন্ট। আর একটা যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এই মোহাম্মদ ঘুরি ভারতীয় স্টাইলের মুদ্রা চালু করেছিলেন ভারতে। মোহাম্মদ ঘুরি ঘুরি বলছো কেন? মোহাম্মদ সুলতান মাহমুদ হ্যাঁ সুলতান মাহমুদ ভারতীয় স্টাইলের মুদ্রা চালু করেছিলেন, সেটাকে বলা হচ্ছে দিল্লিওয়ালা মুদ্রা। দিল্লিওয়ালা বা দেহলিওয়ালা। যার ওজন ছিল কত? তার ওজন ছিল 56 গ্রেন। গ্রেন 56 গ্রেন, ঠিক আছে, দিল্লিওয়ালা। ওকে, বা দেহলিওয়ালা। এই হচ্ছে আমাদের সুলতান মাহমুদ। এই সুলতান মাহমুদই কিন্তু প্রথম ধর্মনিরপেক্ষ সাম্রাজ্যের প্রবর্তন করেছিলেন। ঠিক আছে, আচ্ছা। তাহলে সুলতান মাহমুদের ব্যাপারটা এই, আর তো সেরকম কিছু নেই। আর সুলতান মাহমুদের আরেকটা দেয়, সুলতান মাহমুদ ছিলেন ভারতে তুর্কি আক্রমণের বা অভিযানের পথ প্রদর্শক। এটাও বেশ ভালো। বা মোহাম্মদ ঘুরির পথ প্রদর্শক বলা যায় সুলতান মাহমুদকে। বুঝতে পেরেছো? তাহলে এই হচ্ছে আমাদের সুলতান মাহমুদ। ওকে, তো সুলতান মাহমুদ থেকে অনেক সময় কোশ্চেন দেয়, গ্রুপ ডি তে কিন্তু দিতে পারে, জিডি তে এখান থেকে কোশ্চেন দিতে পারে। হ্যাঁ, আচ্ছা, সুলতান মাহমুদের পরে হচ্ছে মোহাম্মদ ঘুরির ভারত অভিযান। তারপরে একবার একটা কোথাকার আমি কোশ্চেনে পেয়েছিলাম যে ওই সময় সমসাময়িক বাংলার রাজা মানে বাংলায় কে ছিলেন? আর ওটা প্রথম মহিপাল হবে। হ্যাঁ, আর সুলতান মাহমুদ যখন ভারত অভিযান করেছিল তখন বাংলায় ছিলেন কে? প্রথম মহিপাল। প্রথম মহিপাল তো, হ্যাঁ, প্রথম মহিপাল। এরকম একটু মানে বেসিক কনসেপ্ট থাকলে অ্যান্সার দিতে পারবে। 77 থেকে, হ্যাঁ, 1077 থেকে না না, প্রথম মহিপালের সময়কাল হচ্ছে 988 থেকে 1038। 977 না 38? 88 থেকে সম্ভবত, দেখে নিতে। আচ্ছা, তাহলে 88। হ্যাঁ হ্যাঁ, আমি 900 বলবো। ঠিক আছে, হ্যাঁ, 38 হবে। ওটা 38, এটা 77। ঠিক আছে। প্রথম মহিপাল সময়। আচ্ছা, এবার হচ্ছে মোহাম্মদ ঘুরি। তাহলে যদি কোশ্চেন হয় ভারতে প্রথম মুসলিম আক্রমণ ঘটেছিল কবে? কবে? 636। 636। ভারতে দ্বিতীয়বার মুসলিম আক্রমণ ঘটে কবে? 643। তুই ওইটা বলছিস, মানে তোর হচ্ছে আমাদের সুলতান মাহমুদের এটা বলা যেতে পারে, বুঝলি তো? ওইটা এইটা আর তো মোহাম্মদ ঘুরি দ্বিতীয় পর্যায়ে, মানে বোধহয় প্রথম পর্যায়ের মুসলিম আক্রমণ, আর সুলতান মাহমুদ দ্বিতীয় পর্যায়ের, আর হচ্ছে আমাদের মোহাম্মদ ঘুরি তৃতীয় পর্যায়ের মুসলিম আক্রমণ। ঠিক আছে, ঘুরি ছিল তোমার হচ্ছে কোন বংশের লোক? মোহাম্মদ ঘুরি ছিলেন শাহজাহানি বংশ। এটা ধরো বললাম ঘুর রাজ্য। এই ঘুর রাজ্য যে শাহজাহানি বংশ। কোন বংশ? শাহজাহানি বংশ। ঠিক আছে, শাহজাহানি বংশ। তাহলে এই বংশের লোক ছিলেন মোহাম্মদ ঘুরি। ওকে, আচ্ছা, মোহাম্মদ ঘুরির যে উপাধি ছিল ইম্পর্টেন্ট উপাধি ছিল, 1 নম্বর জঙ্গি। কি উপাধি ছিল? জঙ্গি। 2 নম্বর কি? 2 নম্বর ছিল শিহাবুদ্দিন। এটা কিন্তু প্রকৃত নাম ছিল তার, বুঝলে তো, শিহাবুদ্দিন। 3 নম্বর হচ্ছে কি? 3 নম্বর হচ্ছে মোহাম্মদ বিন শাম। এটাকে দিয়ে কোশ্চেন দেয়, মোহাম্মদ বিন শাম কার উপাধি ছিল? মোহাম্মদ ঘুরি। ক্লিয়ার হলো? তাহলে এখানে হচ্ছে কি বললাম, যে আফগানিস্তানের গজনি এবং হিরাটের মধ্যবর্তী একটি পার্বত্য অঞ্চল, যেটা হচ্ছে ঘুর নামক স্থান, বুঝলে তো, ঘুর রাজ্য, সেখানেই কিন্তু তোমার এই ঘুরি রাজ্য ছিল। এই ঘুর রাজ্যের অধিবাসীরা, এরা কিন্তু প্রথমে ছিল বৌদ্ধ ধর্মাবলম্বী, বুঝলে তো। পরবর্তীকালে কিন্তু যখন তুর্কি আক্রমণ ঘটেছিল, তার পরবর্তীকালে এখানকার অধিবাসী ইসলাম ধর্ম গ্রহণ করেছিল। ওকে, আর এখানকার একটা যারা এই ঘুর রাজ্যের একটা যারা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে তোমার ইস্পাত শিল্প বা ইস্পাত এবং ঘোড়ার জন্য বিখ্যাত ছিল। তাহলে কোশ্চেন দিতে পারে যে ঘুর রাজ্য কিসের জন্য বিখ্যাত ছিল?
উন্নত মানের ইস্পাত, ইস্পাতের অস্ত্র, যুদ্ধের ঘোড়া, এর জন্য বিখ্যাত ছিল। যুদ্ধের ঘোড়া আর ইস্পাত, এটা যে মাথায় রেখো। এছাড়াও কিন্তু এখানে গম এবং ফল ও উৎপাদন হতো। কি বললাম বুঝেছ? তো সুলতান মাহমুদ 1009 খ্রিস্টাব্দে কিন্তু ঘুর রাজ্য দখল করেছিল। 1009 ঘুর রাজ্য দখল করেছিল, বুঝলে তো? পরবর্তীকালে 1169 খ্রিস্টাব্দে মোহাম্মদ ঘুরির বড় ভাই, যার নাম হচ্ছে গিয়াসউদ্দিন মোহাম্মদ ঘুর, বড় ভাই যার নাম হচ্ছে গিয়াসউদ্দিন মোহাম্মদ ঘুর, তিনি কিন্তু এই সুলতান মাহমুদের বংশধরদের অধীনতা থেকে তিনি কিন্তু ঘুর রাজ্যে কিন্তু স্বাধীন ঘুর রাজ্যের প্রতিষ্ঠা করেন 1169। গিয়াসউদ্দিন মোহাম্মদ ঘুর, ঠিক আছে? তিনি ঘুর রাজ্যের স্বাধীন ঘুর রাজ্যের প্রতিষ্ঠা করেন। ওকে। আর এরই ছোট ভাই ছিল, তার নাম হচ্ছে শিহাবুদ্দিন মোহাম্মদ ঘুরি বা মুইজউদ্দিন মোহাম্মদ ঘুরি। তাহলে গিয়াসউদ্দিন মোহাম্মদ ঘুরের ছোট ভাইকে কি বললাম নাম? শিহাবুদ্দিন মোহাম্মদ ঘুরি বা মুইজউদ্দিন মোহাম্মদ ঘুরি। তিনি কি করলেন? তিনি কিন্তু তোমার হচ্ছে দাদাকে মেরে ফেলবে। হ্যাঁ বলো। এর দাদাকে মেরেছিল না, দাদাকে মানেনি, ও ছিল প্রধান সেনাপতি, ওর দাদার প্রধান সেনাপতি ছিল, বুঝেছো? এবার হচ্ছে তিনি তার সেনাপতি ছিল মুইজউদ্দিন মোহাম্মদ ঘুরি। তিনি কিন্তু গজনীতে এরকম জায়গায় তিনি গজনী দখল করেছেন এবং গজনীর শাসনকর্তা হিসেবে নিযুক্ত হন। তাহলে ঘুরের শাসক ছিলেন কে? গিয়াসউদ্দিন মোহাম্মদ ঘুর। তারই ভাই মোহাম্মদ ঘুরি বা মুইজউদ্দিন মোহাম্মদ ঘুরি বা শিহাবুদ্দিন মোহাম্মদ ঘুরি, তিনি গজনীর শাসক হন, মানে এর অধীনে আর কি, বুঝেছো? পরবর্তীকালে তার বড় ভাই গিয়াসউদ্দিন মোহাম্মদ ঘুরি তো মৃত্যু হয়। মৃত্যু হওয়ার পরে শিহাবুদ্দিন মোহাম্মদ ঘুরি ঘুরের সিংহাসনে বসেন এবং ঘুর এটা কিন্তু একত্রিত করেন, ঠিক আছে? এবং ঘুর রাজ্যকে কেন্দ্র করেই ঘুরি সাম্রাজ্যের প্রতিষ্ঠিত মানে বিস্তার ঘটান। কি বললাম বুঝেছো? তো এই সময়কালে এই পাঞ্জাবে কিন্তু তখন ওই সুলতান মাহমুদের বংশধর খসরু মালিক, তিনি কিন্তু এই পাঞ্জাবের শাসককর্তা ছিলেন। খসরু মালিক বা খসরু শাহ, বুঝেছো? মাহমুদের বংশধর। আর এই পাঞ্জাব তো তখন ছিল গজনীর অধীনে, বুঝেছো? গজনের অধীনে। তো এইখানে তোমার হচ্ছে মোহাম্মদ ঘুরি আক্রমণ করেছিলেন। আক্রমণ করে খসরু শাহকে হত্যা করে তিনি কিন্তু মাহমুদের বংশের অবসান ঘটিয়েছিলেন, বুঝেছো? তাহলে মোহাম্মদ ঘুরি যখন ভারত অভিযান করেছিলেন, তিনি কিন্তু কবে ভারত অভিযান করেছিলেন? তিনি 1175 খ্রিস্টাব্দে। মোহাম্মদ ঘুরি যখন ভারত অভিযান করেন, তখন কিন্তু ভারতের 3টি মুসলিম শাসিত রাজ্য ছিল। 1 নম্বর ছিল কোথায়? 1 নম্বর ছিল লাহোর, মানে পাঞ্জাবে, যেখানে কিন্তু ওই খসরু শাহ বা মালিকের শাসন ছিল। 2 নম্বর হচ্ছে সিন্ধু। এই যে সিন্ধু, এখানে ছিল তোমার সুমারা বংশ। হিন্দুতে কোন বংশ রাজত্ব করতো? সুমারা বংশ। ক্লিয়ার হলো? আর একটা ছিল মুলতান। এই মুলতান রাজত্ব করতো কারমাথিয়ানরা। ক্লিয়ার হলো? তাহলে পাঞ্জাবে খসরু মালিক বা খসরু শাহ, মুলতানে কারমাথিয়ান, আর সিন্ধু প্রদেশে সুমারা বংশের রাজত্ব করতো। ক্লিয়ার হলো? তাহলে মোহাম্মদ ঘুরি দেখো, পূর্বের যে মোহাম্মদ ঘুরির আগের তোমার যে রাজারা, মানে রাজারা বলছি কেন, যে আক্রমণকারীরা, ওরা কিন্তু এই উত্তর পশ্চিম ভারত দিয়ে ভারত আক্রমণ করেছে, হিন্দুকুশ পর্বতমালা এই দিক দিয়ে। কিন্তু মোহাম্মদ ঘুরি কিন্তু দেখছে যে ওই দিক দিয়ে আক্রমণ না করে কিন্তু বোলান গিরিপথে ভারত আক্রমণ, বোলান এরকম জায়গায়, এই বোলান গিরিপথ দিয়ে তিনি কিন্তু ভারত আক্রমণ করেছিলেন। তাহলে কোশ্চেন দিতে পারে, মোহাম্মদ ঘুরি কোন দিক দিয়ে ভারত আক্রমণ করেছিলেন? বোলান গিরিপথ দিয়ে ভারত আক্রমণ করে তিনি কিন্তু এখান থেকে এসে প্রথমেই মুলতান অভিযান করেছিলেন। কবে? 1175-এ, তাই তো? তাহলে মোহাম্মদ ঘুরির প্রথম ভারত অভিযান ঘটেছিল কাদের বিরুদ্ধে? মুলতানের বিরুদ্ধে।
তখন মুলতানের কারমাতিয়ান শাসক ছিল যার নাম ছিল হামিদ লোদি। কে ছিলেন? হামিদ লোদি। তাহলে এই হামিদ লোদিকে পরাজিত করে তিনি কিন্তু মুলতান দখল করেন। এরপরে তিনি মুলতান থেকে এসেছিলেন সিন্ধু প্রদেশ আক্রমণ করতে। সিন্ধু রুজ তিনি অভিযান করেছেন 1175-এ। ঠিক আছে, তখন সিন্ধুতে কোন বংশ রাজত্ব করতো? সুমারা বংশ। তাহলে সুমারা বংশের শাসককে পরাজিত করে সিন্ধুর উচ তিনি দখল করেন এবং এই উচের শাসক হিসাবে তিনি কিন্তু নাসির উদ্দিন কুবাচাকে সিন্ধু প্রদেশে শাসন করতে নেতৃত্ব করেন। কাকে? নাসির উদ্দিন কুবাচাকে। নাসির উদ্দিন কুবাচা, তাই তো, সিন্ধু প্রদেশের শাসক হিসাবে নিযুক্ত করেন কে? মোহাম্মদ ঘুরি। এরপরে তিনি কিন্তু এখান থেকে গুজরাট অভিযান করেন। এই যে গুজরাট 1178-এ, মানে সিন্ধু থেকে 1178-এ গুজরাট। কিন্তু এই গুজরাট অভিযান কালে গুজরাটের শাসক কে ছিলেন? গুজরাটের শাসক ছিলেন দ্বিতীয় ভীম, যার কাছে মোহাম্মদ ঘুরি কিন্তু অনহিল ওয়ালার যুদ্ধ বা পাটনের যুদ্ধে তিনি পরাজিত হন। অনহিল ওয়ালা, ঠিক আছে, অনহিল ওয়ালার যুদ্ধ বা পাটনের যুদ্ধে তিনি পরাজিত হন। পাটনের যুদ্ধ। তাহলে পাটনের যুদ্ধ কবে হয়েছিল? 1177। কাদের মধ্যে হয়েছিল? মোহাম্মদ ঘুরি ভার্সেস কারা? কে বলবে? দ্বিতীয় ভীম। কোন বই কিন্তু দ্বিতীয় মূলরাজও বলে, বুঝেছো? তো মূলরাজ হবে না, দ্বিতীয় ভীমই হবে। হ্যাঁ, কারণ মূলরাজের দ্বিতীয় ভীমের সময়কাল হচ্ছে শেষ হচ্ছে 78-এ, আর মূলরাজের সময়কাল শুরু হচ্ছে 78। ওই জন্য কোনো কোনো বই দু রকম থাকে, বুঝেছো? এই যুদ্ধে কিন্তু মোহাম্মদ ঘুরি পরাজিত হয়েছিলেন। ঠিক আছে, তাহলে কোশ্চেন হতে পারে যে মোহাম্মদ ঘুরি সর্বপ্রথম কোন অঞ্চল জয় করেছেন? ভারতের কোন অঞ্চল? ওই যে মুলতান, কামাখ্যাটা ছিল, মুলতান। এই কামাখ্যাটা ছিল। এবার কোশ্চেন হতে মোহাম্মদ ঘুরি কার কাছে পরাজিত হয়েছিলেন? পরাজিত হলেন গুজরাটের ভীমের কাছে, গুজরাটের ভীমের দ্বিতীয় কাছে। ভীমের কাছে। ভেরি গুড। এরপরে কিন্তু মোহাম্মদ ঘুরি বিভিন্ন অঞ্চল কিন্তু জয় করেছিলেন। যেমন ধরো 1179-তে পেশোয়ার, এরকম জায়গায় 1179-তে পেশোয়ার। তারপরে তোমার শিয়ালকোট 1185 সালে শিয়ালকোট, এরকম জায়গায় ধরে নাও শিয়ালকোট 1185। ঠিক আছে, তারপরে তোমার তোমার হচ্ছে লাহোর। লাহোর দুবার অভিযান করেছিল 1181, 1186, 85-তে, বুঝেছো? তিনি পাঞ্জাব জয় করেছেন 1185-তে, 85-86। তো এইগুলো দেখবে। ঠিক আছে, 1182 সালে তিনি দেবল বন্দর জয় করেছেন 1182-তে, বুঝেছো? আচ্ছা, 1188-তে তিনি কিন্তু পাঞ্জাবের ভাতিন্দা অভিযান করেছিলেন। 1188-তে পাঞ্জাবের ভাতিন্দা, ধরো এখানে ধরো পাঞ্জাব তো করে বলছিলাম না, পাঞ্জাবের ভাতিন্দা, বুঝলে তো, ভাতিন্দা অভিযান করেন। এই ভাতিন্দা অভিযানের জন্যই কিন্তু 1188। পরবর্তীকালে কিন্তু 1191 সালে ওই মোহাম্মদ ঘুরির পৃথ্বীরাজ চৌহানের যুদ্ধের ক্ষেত্র প্রস্তুত হয়েছিল, বা প্রথম তরাইনের যুদ্ধ। আর যদি কোশ্চেন দেয় যে প্রথম তরাইনের যুদ্ধের প্রত্যক্ষ কারণ কি ছিল, তাহলে তুমি বলতে পারো মোহাম্মদ ঘুরি কর্তৃক 1188 খ্রিস্টাব্দে ভাতিন্দা অভিযান এবং তাবারহিন দুর্গ জয়। এরই প্রত্যুত্তরে কিন্তু জয় করে ফেলেছিল কি আক্রমণ করছে? ভাতিন্দা অভিযান করেছে, তাবারহিন দুর্গ জয় করেছে। তাবারহিন। আর পৃথ্বীরাজ সেই তাবারহিনটা ফেরত চাইছিল। হ্যাঁ, এবার পৃথ্বীরাজ সেন দেখো তরাইন কোথায়? তরাইনটা কোথায়? হরিয়ানাতে অবস্থিত। থানেশ্বরে, তাই তো? থানেশ্বরে। আর ভাতিন্দা পাঞ্জাবে। পৃথ্বীরাজ রাজত্ব কোথায়? সেটা হচ্ছে তোমার দিল্লি এবং আজমির, তাই তো? এরকম দিল্লি, আজমির এই অঞ্চল। তাহলে এখানে পার্শ্ববর্তী অঞ্চলে একটা বিদেশি শক্তি আক্রমণ করে জয় করছে, তার তো একটা সিরিপিটার কারণ হবেই, হ্যাঁ কি না? বুঝেছো? সেই কারণে 1191 সালে, ভোট মুছে দিলাম,
1191 সালে তরাইনের প্রথম যুদ্ধ ঘটেছিল। কোথায়? সেটা হচ্ছে থানেশ্বরে, বর্তমান দেখবে হরিয়ানার পূর্ব দিকে। তাহলে হরিয়ানার পূর্ব দিকে সেখানে কিন্তু এখানে ধরো দিল্লি, এই দিল্লির উত্তর দিকে এরকম দিকে তরাই, এখানে যুদ্ধ হয়েছিল 1191 সালে। কে কে? মোহাম্মদ ঘুরি ভার্সেস পৃথ্বীরাজ চৌহান। ঠিক আছে, মোহাম্মদ ঘুরি ভার্সেস তৃতীয় পৃথ্বীরাজ চৌহান, শুধু পৃথ্বীরাজ চৌহান বললে হবে না, তৃতীয় পৃথ্বীরাজ চৌহান, তৃতীয় পৃথ্বীরাজ চৌহান। ঠিক আছে, আচ্ছা এবার এই যুদ্ধে কিন্তু মোহাম্মদ ঘুরি পরাজিত হয়েছিল। আর একটা জিনিস মনে রাখো, এই তৃতীয় পৃথ্বীরাজ চৌহানকে বলা হতো রায়পিথোরা, রায়পিথোরা। ঠিক আছে, এই যুদ্ধে কিন্তু মোহাম্মদ ঘুরি পরাজিত হয়েছিলেন। তিনি রিটার্ন যান তার স্বদেশে। তিনি আবার কিন্তু শক্তি সঞ্চয় করে 1192 খ্রিস্টাব্দে তিনি আবার ভারত আক্রমণ করেন। তখন কিন্তু তৃতীয় পৃথ্বীরাজ চৌহান পরাজিত হন, মোহাম্মদ ঘুরি কিন্তু জয়লাভ করেছিলেন, তাই না? আর এই যে তোমার এই যে প্রথম তরাইনের যুদ্ধ যে হয়েছিল 1191-তে, তখন কিন্তু কনৌজের একজন শাসক ছিল। কনৌজের শাসক ছিল কে? গাড়োয়াল বংশীয় জয়চন্দ্র। কে ছিলেন? কনৌজের শাসক জয়চন্দ্র। এই জয়চন্দ্র কিন্তু পৃথ্বীরাজ চৌহানের শ্বশুর ছিলেন। এবং যখন প্রথম তরাইনের যুদ্ধ হয়েছিলেন, সেই যুদ্ধে কিন্তু জয়চন্দ্র নিরপেক্ষ ছিলেন। কেন? কারণ এই যে দিল্লি আজমের শাসক ছিলেন পৃথ্বীরাজ চৌহান, তিনি কিন্তু এই জয়চন্দ্রের কন্যা সংযুক্তাকে অপহরণ করে বিয়ে করেছিলেন। এটা হচ্ছে চাঁদ বরদই, পৃথ্বীরাজ চৌহানের যে সভাকবি ছিল চাঁদ বরদই, তার লেখা থেকে জানা যায়, পৃথ্বীরাজ রস, পৃথ্বীরাজ রাস গ্রন্থ থেকে। ঠিক আছে, এবার এরপরে হচ্ছে 1192-তে দ্বিতীয় তরাইনের যুদ্ধ হলো। সেই যুদ্ধে পৃথ্বীরাজ চৌহান পরাজিত হলেন আর মোহাম্মদ ঘুরি জয়লাভ করলেন। ঠিক আছে, এই জয়লাভ করার পরে বুঝতেই পারছে ভারতে তুর্কির আধিপত্য প্রতিষ্ঠিত হতে থাকলো। আর হচ্ছে তোমার এবার এই যে মোহাম্মদ ঘুরি ভারত অভিযান করেছেন, বিভিন্ন অঞ্চল জয় করেছেন, জয় করার পরে ভারতের বিভিন্ন অঞ্চল কিন্তু তার যে অনুচর বা ক্রীড়াদের কাছে বিলি করে দিয়েছে, তাই না? তার মধ্যে একটা হচ্ছে তাজউদ্দিন ইলদুজ। তাজউদ্দিন ইলদুজকে দিয়েছেন গজনীর শাসক হিসাবে নিযুক্ত করেছিলেন। তাজউদ্দিন ইলদুজ, তাজউদ্দিন মানে পৃথ্বীরাজ চৌহানের মৃত্যুর পরে আর কি, বুঝলে তো, তাজউদ্দিন ইলদুজ। আচ্ছা, এইদিকে হচ্ছে সিন্ধু প্রদেশে কাকে দিয়েছিলেন? সিন্ধু প্রদেশ নাসিরউদ্দিন কুবাচা, একটু আগে বলে দিয়েছিলাম, নাসিরউদ্দিন কুবাচা। আর দিল্লি আর লাহোরে কে ছিলেন? কুতুবউদ্দিন আইবক। এরকম পরবর্তীকালে ভাগ বাটোয়ারা হয়ে গেছিল, বুঝলে তো। তো মোহাম্মদ ঘুরি তোমার 1191-তে প্রথম তরাইনের যুদ্ধ, 1192-তে দ্বিতীয় তরাইনের যুদ্ধ, আবার 1194 যেটা ইম্পর্টেন্ট, 1194-তে কিন্তু তিনি আবার ভারত অভিযান করেছিলেন। তার বিরুদ্ধে? কনৌজের জয়চন্দ্রের বিরুদ্ধে, বুঝেছো? সে অভিযান করে কিন্তু, এটা ইম্পর্টেন্ট, এটা কিন্তু 1194-তে কি যুদ্ধ হয়েছিল বলো? চান্দোয়ারের যুদ্ধ। চান্দোয়ারের যুদ্ধ কবে হয়েছিল? 1194-তে। কার মধ্যে হয়েছিল? মোহাম্মদ ঘুরির সঙ্গে জয়চন্দ্র, কনৌজের গাড়োয়াল বংশের সঙ্গে জয়চন্দ্র। এই যুদ্ধে কিন্তু জয়চন্দ্র পরাজিত হন এবং মোহাম্মদ ঘুরি কনৌজ অধিকার করেন। কি বললাম বুঝেছিল? এবার এর পরবর্তীকালে তার যে পাঞ্জাব, লাহোর, এই সব দিল্লি, এইসব অঞ্চল তো কুতুবউদ্দিন আইবককে দিয়েছিলেন। কুতুবউদ্দিন আইবক পরবর্তীকালে কিছু অঞ্চল দখল করেছিলেন, যেমন গুজরাট 1197-তে, বুন্দেলখণ্ড 1201-এ, কালিঞ্জর দুর্গ, মাহোবা, খাজুরাহ, এইগুলো কিন্তু তিনি দখল করেছিলেন, বুঝেছ? তো এই মোহাম্মদ ঘুরির সময়কালেই আমরা দেখি যে বাংলায় তুর্কি আক্রমণ ঘটেছিল। কবে বাংলায় তুর্কি আক্রমণ ঘটেছিল? এটা হচ্ছে 1202-3 খ্রিস্টাব্দে। তুর্কি আক্রমণকারী কে ছিলেন? ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খলজি। তখন বাংলার শাসক কে ছিলেন? লক্ষণ সেন। লক্ষণ সেন, ঠিক আছে। তখন বাংলা শাসক ছিলেন লক্ষণ সেন। ওকে, তো এবার ওই মোহাম্মদ ঘুরি মানে তার যে শেষবার ভারতে এসেছিলেন,
1204 এবার সেই সময়কালে তিনি ভারত থেকে ফেরার পথে তিনি কিন্তু পাঞ্জাবে, বুঝলে তো, ভারত থেকে ফেরার পাঞ্জাবে খোক্কর উপজাতিদের কাছে তিনি নিহত হয়েছিলেন, বুঝেছো? খোক্কর উপজাতিদের কাছে তিনি নিহত হন। তিনি ওই সিন্ধু নদের তীরে নামাজ পড়ছিলেন, বুঝেছো, এই জায়গায় সিন্ধু নদের তীরে ফিরে যাওয়ার সময় তিনি যখন নামাজ পড়ছিলেন, তখন নামাজ পড়ার সময় খোক্কর উপজাতি তার উপর আক্রমণ করে এবং তাকে হত্যা করেন 1206। তো 1206 কিন্তু আরো দুজনের মৃত্যু হয়েছিল। 1 নম্বর মোহাম্মদ ঘুরি, 2 নম্বর হচ্ছে লক্ষণ সেন, 3 নম্বর কে বলতো? কুতুবউদ্দিন মোহাম্মদ ঘুরি, লক্ষণ সেন। কি বললে কোশ্চেনটা আরেকবার বলো। 1206 কার কার মৃত্যু হয়েছিল? বখতিয়ার খলজি, পৃথ্বীরাজ চৌহান, হ্যাঁ, বখতিয়ার খলজিরও মৃত্যু হয়। মোহাম্মদ ঘুরি। ঠিক আছে। আচ্ছা, মোহাম্মদ ঘুরি একটা জিনিস ইম্পর্টেন্ট জেনে রাখবো, সেটা হচ্ছে মোহাম্মদ ঘুরি কিন্তু একটা মুদ্রা চালু করেছিলেন। সেটা হচ্ছে একদিকে ছিল কলমা খোদাই করা, আর অন্যদিকে ছিল লক্ষ্মী এবং নন্দীর মূর্তি। নন্দী মানে ষাঁড়, মানে হিন্দু দেবী লক্ষ্মী এবং নন্দীর মুদ্রা সহ মূর্তি তিনি মানে আর দেবনাগরী হরফে লেখা রয়েছে, হ্যাঁ, মোহাম্মদ বিন শাম, এরকম টাইপের মুদ্রা কিন্তু মোহাম্মদ বিন শাম বা মোহাম্মদ ঘুরি চালু করেছেন, যে মুদ্রার নাম হচ্ছিল দেহলিওয়াল মুদ্রা, বুঝেছো? আচ্ছা, আর একটা জিনিস ইম্পর্টেন্ট, হ্যাঁ বলো। ওই মুদ্রার স্পেলিংটা একটু লিখে দাও। দেহলিওয়াল, দেহলিওয়াল মুদ্রা। মোহাম্মদ ঘুরির আর একটা জিনিস ইম্পর্টেন্ট, সেটা ভীষণ একবারকে সেটে দিয়েছিল, গতবার না তার আগের বার। সেটা হচ্ছে মোহাম্মদ ঘুরি যখন 1192 খ্রিস্টাব্দে তিনি ভারত আক্রমণ করেছিলেন, তার আক্রমণকালে একজন সুফি সাধক ভারতে, তার নাম কি? শেখ নিজামুদ্দিন আউলিয়া। না না না, মঈনুদ্দিন চিশতি। না ইসলামে, ও মঈনুদ্দিন চিশতি। এটা কিন্তু একবার সেটা দিয়েছিল যে মঈনুদ্দিন চিশতি কার সময়কালে ভারতে এসেছিলেন। শেখ মঈনুদ্দিন চিশতি মোহাম্মদ ঘুরির সময়কালে বা মোহাম্মদ ঘুরির সঙ্গে কবে? 1192-তে মঈনুদ্দিন চিশতি, ঠিক আছে, তিনি ভারতে আসেন। এবং পরবর্তীকালে মঈনুদ্দিন চিশতি কিন্তু আজমিরে রাজপুতানায়, আজমিরে তার দরগা প্রতিষ্ঠা করেছেন, তাই না? হ্যাঁ, আজমির মঈনুদ্দিন চিশতি দরগা কোথায়? আজমির। এখনো আচ্ছা, মোহাম্মদ আচ্ছা, এর তো আমরা পেলাম যে মোহাম্মদ ঘুরি ভারতের প্রথম ইকতার সূচনা করেছিলেন। আর ইকতাকে প্রথা হিসাবে সাংগঠনিকরণ কে করেছিলেন? ইলতুৎমিশ, ঠিক আছে। আচ্ছা, আর একটা জিনিস যেটা ইম্পর্টেন্ট, সেটা মোহাম্মদ ঘুরি যখন ভারত আক্রমণ, তিনি একরকম অস্ত্র ব্যবহার করেছিলেন। এই অস্ত্রটা জেনে রাখো, আমার মনে হয় দিতে পারে। সেটা হচ্ছে করবা অস্ত্র, একরকম নতুন অস্ত্র, যেটা কিন্তু ভারতের প্রথম ব্যবহার করেছেন মোহাম্মদ ঘুরি, ঠিক আছে। করবা অস্ত্র, তাহলে কোশ্চেন দিতে পারে করবা কি? হ্যাঁ, বুঝতে পারলো না, বলো। কি অস্ত্র? এটা কি অস্ত্র? মানে রিভলভার নাকি বোম? এটা আমার জানা নেই গো, অজানা। এটা মিনহাজউদ্দিন সিরাজ এই কথাটা বলেছেন, যে একটা মানে যেটা ওই তুর্কিদের মধ্যেই প্রচলিত ছিল একরকম অস্ত্র। এবার কি রকম অস্ত্র জানতে হবে তাহলে, এটা ভারতে পাওয়া যায়নি বা ভারতে দেখা যায়নি, বুঝলে তো। এটা মোহাম্মদ ঘুরি প্রথম ভারতে প্রয়োগ করেছিলেন যুদ্ধকালীন সময়কালে। যেমন আমাদের বাবর যেমন কামানের ব্যবহার করেছিলেন, আর এটা হচ্ছে কামানটা তো গোলা বারুদ, এটা হচ্ছে আধুনিক অস্ত্র, বুঝলে তো। এটা ভারতীয়রা প্রয়োগ জানতো না বা ভারতের প্রচলিত ছিল না, ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের মোহাম্মদ ঘুরি। তো এটা জেনে রেখো। যদি মোহাম্মদ ঘুরি কোশ্চেন এইগুলোই আসবে, বিশেষ করে 3টে যুদ্ধ, প্রথম তরানের যুদ্ধ, দ্বিতীয় তরানের যুদ্ধ, চান্দোয়ারের যুদ্ধ, ঠিক আছে। আর মোহাম্মদ ঘুরির প্রথম ভারত অভিযান হয়েছিল কোন অঞ্চল দখল করেছিল? মুলতান। কাদের বিরুদ্ধে পরাজিত হয়েছিল? গুজরাটে, তাই তো, গুজরাট অভিযান কালে। আবার যদি বলে অ্যাকশন দ্বারা, আবার যদি বলে নিম্নলিখিত কে গুজরাট জয় করেছে, তখন কিন্তু আবার কুতুবউদ্দিন আইবক হবে। 1197-তে গুজরাট অভিযান করেছেন, পরবর্তীকালে গুজরাট জয় করেছিলেন, ঠিক আছে। কিন্তু মোহাম্মদ ঘুরি যখন গুজরাট অভিযান করেন তখন পরাজিত হয়েছিলেন। হ্যাঁ বলো।
সে পৃথ্বীরাজ চৌহান কিভাবে মারা গেছিলেন একটু যদি বলেন। দেখো, পৃথ্বীরাজ চৌহান আমি যতদূর শুনেছি বা জেনেছি, পৃথ্বীরাজ চৌহান নাকি তোমার এই মোহাম্মদ ঘুরি ওকে বন্দি করে নিয়ে গেছিল, বুঝলে তো। বন্দি করে নিয়ে যাওয়ার পরে পরবর্তীকালে তাকে অন্ধ করে দিয়েছিল, হ্যাঁ, অন্ধ করে দিয়ে তাকে অত্যাচার করে তাকে হত্যা করেছিল। কি বললাম বুঝেছো? হ্যাঁ স্যার। পৃথ্বীরাজ চৌহান আর স্যার খপ্পর উপজাতিটা কোথায় বললেন, যেটা মোহাম্মদ ঘুরিকে? উপজাতি পাঞ্জাব ও সিন্ধু প্রদেশে এরা বসবাস করতো, বুঝলে তো। তো মোহাম্মদ ঘুরিকে হত্যা করেছিল পাঞ্জাবে। তাহলে খোক্কর উপজাতি, সেটা হচ্ছে এই খোক্কর উপজাতিরা বিদ্রোহ করেছিল, বুঝলে তো। যেহেতু ওই পাঞ্জাবের অঞ্চল তো মোহাম্মদ ঘুরির অধীনেই ছিল, তাই না। মূল লাহোর, তো লাহোরে ওরা ছিল। তো সেখানে ওখানে তো কুতুবুদ্দিন আইবকের দায়িত্বেই ছিল লাহোরে, বুঝলে তো। এবার খোক্কর উপজাতিরা ওরা বিদ্রোহ করেছে। তো বিদ্রোহ করার পরে মোহাম্মদ ঘুরি কিন্তু তার সেনাবাহিনী নিয়ে ওদের বিদ্রোহ দমন করার জন্য এসেছে, বুঝলে তো। দমনও প্রায় সমপর্যায়ে করেই ফেলেছিল, কিন্তু তিনি দমন করে বাড়ি ফিরছে আর কি, হ্যাঁ, মানে বাড়ি যাচ্ছে। তখন এই সিন্ধু নদের তীরে ফেরার পথে, এই সিন্ধু নদের তীরে নামাজ পড়ছিলেন, সব সময় তোমায় হয়েছিল সন্ধ্যা নাগাদ। তখন ওই খোকপুর উপজাতি তারা হঠাৎ করে তার উপরে আক্রমণ করেন, আক্রমণে তাকে হত্যা করেছিলেন। ঠিক আছে। হ্যাঁ স্যার। তবে তো ইসলামে আছে যে বলো, নামাজ পড়ার সময় কাউকে তো মারা যায় না, তাহলে মারলে কি করে? বুঝতে পারলাম না। ইসলামে আছে না কি নামাজ পড়ার সময় তো কাউকে মানে মারা যায় কি? দেখো, ব্যাপারটা হচ্ছে তাদের মধ্যে ছিল, কিন্তু আচ্ছা, যারা উপজাতি সম্প্রদায়, ইসলাম ছিল না, রাইট। যারা উপজাতি সম্প্রদায়, যারা বৃদ্ধি, তারা কি অত কিছু নিয়ম কানুন মেনে মারবে বলো? কোনটা পাবে? অ্যাকচুয়ালি মানুষ মারাই তো পাবে, তাই নয় কি? তাছাড়া তাছাড়া স্যার এই জাতিটা তো মুসলিম ছিল না, তো ইসলাম ধর্ম মানবে কেন? হ্যাঁ, সেটাই তো বলছি। এবার ওরা নামাজ পড়ছিল মানে কিন্তু ওরা নিরস্ত্র ছিল, বুঝেছো। সেই জন্য ওদের হত্যা করতে সুবিধা হয়েছিল। বলো, কোনো কোশ্চেন থাকলে বলো। স্যার নেই। নেই? মনে হয় হয়ে যাবে আজকে। হুম, তাহলে পরের দিন কি পড়া নেবে? দাস বংশ পুরোটা? হ্যাঁ স্যার দিয়ে দেন। হুম, তাহলে পরের দিন শুক্রবার দাস বংশ। এবার কিন্তু এসএসসি এমএসসি সিলেবাসে আছে, হ্যাঁ। সেখান থেকে কিন্তু কোশ্চেন আসে। জীবন মুখোপাধ্যায়ের বই পড়বে, সঙ্গে অতি অবশ্যই অনার্সের বই কিন্তু পড়বে। এখন কিন্তু পড়ার সময়, কারণ এখন যদি না পড়ো ভবিষ্যতে কিন্তু পড়ার সময় পাবে না। ঠিক আছে। যেহেতু এখন সময় আছে, ভালো করে প্রতিটা লাইন খুঁটিয়ে খুঁটিয়ে পড়বে। একটা লাইন পড়ো, মানে 1 মিনিট পড়ো, 5 মিনিট ভাবো, বুঝলে তো, কি বলতে চাইছে লাইনের মধ্যে। এইভাবে মানে আত্মস্থ করতে পারো, বুঝেছো। আশা করি হবে। আচ্ছা, আমার একটা কোশ্চেন ছিল। বলো। ওই যে যখন মানে ঢুকছে মোহাম্মদ ঘুরি, তখন বলছিলেন না যে ভারতবর্ষের সমসাময়িক আরো 3টে জায়গাতে ইসলাম মানে মুসলিম রাষ্ট্র ছিল। হুম হুম একটা একটা মুলতানে বলেছো কারমাথিয়ানরা ছিল, হুম হামিদ লুদি যাকে পরাজিত করেছেন। সিন্ধুতে হুম ছিল উচ, যেখানে তোমার বংশীয়রা ছিল। আর সুমারা একটা সুমারা কি বংশ। ছিল? পাঞ্জাবে ছিল ওই ওই যে তো সুমারা। খসরু মালিক, খসরু মালিক বা খসরু শাহ। আচ্ছা আচ্ছা, মানে মামুদের যে বংশধর ছিল, ঠিক আছে। সুলতান মাহমুদের যে বংশ। পাঞ্জাবে পাঞ্জাবে। অ্যাকচুয়ালি দেখো, অ্যাকচুয়ালি কি বলতো, এই যে এই সুমারা বংশ, কারমাথিয়ান এরা, বুঝলে তো। এবার সুলতান মাহমুদের সময়কালে কিন্তু এগুলো দখল হয়েছিল, তাই নয় কি? তার আগে তো ধরো, এবার ওই ওরা দখল করা, সুলতান মাহমুদ দখল করেছিল। এবার দখল করার পরে ওরা আবার স্বাধীন হয়ে গেছিল, বুঝেছো তো। সুলতান মাহমুদের মৃত্যুর পরে, বুঝেছো না। স্বাধীন হওয়ার পরে ওইদিকে, তখন ওইদিকে ওরা স্বাধীন হয়, ওরা নিজের রাজ্য প্রতিষ্ঠা করে, পুনঃপ্রতিষ্ঠিত করে। আর ওইদিকে পাঞ্জাবে তখন খসরু মালিক থাকে, ওটা দুর্বল প্রকৃতি ছিল তো, ওখানে খসরু মালিক ওই হয়ে যাবে, হ্যাঁ। এই হচ্ছে 3টে জায়গায় 3টে রাজবংশ রাজত্ব করতো, বুঝলে তো। যেটা মোহাম্মদ গুলি আক্রমণ করেছিল, আক্রমণ করে তাদেরকে পরাজিত করে সেগুলো দখল করেছিল, বুঝেছো। তার মানে ওই সময় ওখানে ইয়ামিনী বংশ রাজত্ব করতো, মানে মামুদের। হুম, দেখ, সিন্ধু প্রদেশ আর হচ্ছে মুলতান,
এই দুটো কিন্তু আমি বোঝালাম যে প্রথমে কিন্তু ওই মোহাম্মদ বিন কাসিম দখল করেছিল, তাই না? হুম 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 মোহাম্মদ বিন কাসিম দখল করে কিন্তু আরবীয় শাসন প্রতিষ্ঠা করেছিলেন, তাই না? এবার পরবর্তীকালে কিন্তু ওই অঞ্চল কিন্তু সুলতান মাহমুদ কিন্তু দখল করেছিল, দখল করে তার কিন্তু ওই ইয়েকে কি বলতো, ওই আমাদের এই মানে কি যেন নামটা, ওই যে মানে গজনীর অন্তর্ভুক্ত করেছিল, বুঝছিস? গজনী অন্তর্ভুক্ত করে ওই সমস্ত মানে পাঞ্জাব, মুলতান আর সিন্ধুপতি এই অঞ্চলের উপরে কিন্তু আমাদের ওই খসরু মালিকের অধীনে ছিল, বুঝেছিস তো? এবার ওইদিকে যখন ওই গজনীটা দখল করে নিচ্ছে মোহাম্মদ ঘুরি, দখল করার পরে এইদিকে এরা ছিল, কিন্তু এই যে খসরু মালিকের কাছ থেকে ওরা আবার স্বাধীন হয়ে যায়, কারমাথিয়ান আর হচ্ছে সুমারারা, বুঝেছিস তো? আচ্ছা যখন স্বাধীন হয়ে যায় তখন তিনটে আলাদা আলাদা হয়ে গেল। তখন আমাদের মোহাম্মদ ঘুরি যখন ভারত আক্রমণ করে তখন এই তিনটি রাজবংশকেই পরাজিত করেছিল, বুঝেছিস তো? তার মধ্যে প্রথমত মুলতান আক্রমণ করেছিল, বুঝেছো, 1175-এ। তাহলে আচ্ছা, মোহাম্মদ লাস্ট ঘুরি, পরাজিত হয় হ্যাঁ এখানে, পরাজিত হয়। হ্যাঁ স্যার তুমি লাস্ট বলো। বললাম স্যার, ভারতের প্রথম তুর্কি আক্রমণকারী মাহমুদের কথা বললেন না? হ্যাঁ, মাহমুদই হবে। ঠিক আছে স্যার, হয়ে গেছে। মাহমুদ হবে নাকি সবুক্তগীন হবে, কোনটা? সমুক্তিহীন হবে, কিন্তু উত্তরে কিন্তু সবসময় মামুদি নাই মাহমুদই নাই। এবার সবুক্তগীন কিন্তু ভিতরে প্রবেশ করেনি, উত্তর পশ্চিম ভারতে সীমাবদ্ধ ছিল, যেহেতু উত্তর পশ্চিম ভারতের ওই শাহী রাজা জয়পাল ছিল না, আর ওকে পরাজিত করেছিল, তো পরাজিত করার পর ও কিন্তু আর ভারতের অভ্যন্তরে প্রবেশ করতে পারেনি, বুঝলি তো? সেই কারণে কিন্তু ওই সুলতান মাহমুদিন যেহেতু ভারতের অভ্যন্তরে প্রবেশ করেছিল, সেই জন্য সুলতান মাহমুদই আনসার নাই, ঠিকই আছে। মানে বইয়ে যত বই পড়বে সব বইতে কিন্তু ওই সমুক্তিহীন হবে, মানে আলোক্তহীনের জামাই বা মানে কৃতদাস, ভাইপো। হ্যাঁ, কৃতদাস। কৃতদাস, হ্যাঁ কৃতদাস ওই হবে। অ্যাকচুয়াল হুম সঠিক সঠিক হচ্ছে সমুক্তিহীন, কিন্তু ওই হুম উত্তর হুম, নেয় না, না। যেহেতু অভ্যন্তরে প্রবেশ করেনি, বইয়ে লিখেছে ঠিক আছে, কিন্তু ওই উত্তর নেয় না। হুম, যাই হোক, হচ্ছে ব্যাপার। বেশ ভালোই হলো। তাহলে নেক্সট দিন থাকলো রাজবংশ, ভালো করে পড়ো, ঠিক আছে? আজকে দেখো সুবর্ণা ক্লাস করলো না, ক্লাস না করলে হবে? মানে লিংকের মানে সমস্যা, লিংকের সমস্যা হয় না, একটা একটা বিষয় একটা লিঙ্ক করতে সপ্তাহ পারবে চলে না যাবে, তো, মানে লিংক করতে লিঙ্ক পারবে না, করতে আর পারবে। মুশকিল। আমার তো তার মানে রিচার্জ শেষ হয়ে গেছে, এবার অফ হয়ে যাচ্ছে। আমি তাড়াতাড়ি ফোনটা থেকে রিচার্জ করে নিই, মাঝখানে 3 মিনিট আমি ক্লাস করতে পারলাম না। হুম, ইতিহাস হচ্ছে লিঙ্কেজ, বুঝলে তো, এর সঙ্গে সঙ্গে রিলেটেড। এই যে আজকে সিলেবাসে আমাদেরকে দেশের সিলেবাসে নেই, তবু কিন্তু আমাদের পড়তে হবে, কারণ এইটা না জানলে পরবর্তী ঘটনাগুলো জানতে পারবে না ভালো মতো। আর ইতিহাস কখনো মুখস্থ করে মনে থাকে, ওটা কনসেপ্ট না হলে মুশকিল, বুঝলে? সিলেবাসে নেই এখানে, আশা করি সবাই পরীক্ষা দিয়েছো। মহামাল্য সিলেবাসে ছিল, মহামাল্য ওই যে প্রথম নরসিংহ বর্মন ছিল, বাগাটক বা বংশের ওই যে প্রতিষ্ঠাতা কে ছিল, সাতবাহন হুম বংশের ওই শিমুখ প্রতিষ্ঠাতা ছিল, পরীক্ষায় সিলেবাসে কি ছিল? হুম। ছিল না তো। ওইরকম সিলেবাস দিয়ে কিছু হয় না ইতিহাস। আমি তো সত্যি কথা বলতে কোনোদিনই কিন্তু সিলেবাস দেখে পড়িনি। আমি ইতিহাস পড়েছি, পুরো বই দেখেছি, কি কি আছে ব্যাস, আমাকে পড়তে হবে, শুধু জানতে তাই না, হবে, বুঝতে হবে। 11-12 একটা প্রশ্ন ছিল হচ্ছে চোলদের শাসন ব্যবস্থায় কোনটি ছিল না সমিতি, উত্তর হুম নিয়েছিল। তো ওটা কি হুম, সিলেবাসে ছিল? সেই। ছিল না তো। চোল কোথায় আমাদের ইতিহাসের পাতায়? নেই। যদি দিতেও হয় চোল সাম্রাজ্য, তাহলে দিতে হয় যে আহ, মহিপালের সময় কোন চোল রাজা আক্রমণ করেছিল, এইটা দিলে ঠিক আছে, বাংলা রিলেটেড। কিন্তু চোল শাসন ব্যবস্থা কি বাংলা রিলেটেড? ওই পরের এসএসসি তে আসবে হচ্ছে ওই সঙ্গম বংশের চোলদের প্রতীক কি ছিল। না, সঙ্গম থেকে দেয় না, বুঝলি তো। আরে, তাই না তো, আমি এইচএসসিতে বুঝতে এইচএসসিতে পারছি। আমি আমি বলেছিলাম যে সঙ্গম থেকে দেবে না, কিন্তু পল্লব, চোল এখান থেকে দেয়, সাতবাহন থেকে দেয়, কুষাণ থেকে দেয়, হ্যাঁ। হুম, তারপরে তোমার ওই যে যেমন ধর হর্ষঙ্ক বংশ সিলেবাসে নেই তো, হর্ষঙ্ক বংশ, তারপরে ওই নন্দ বংশ সিলেবাস আছে এগুলো, না। আর এই তো। আবার ওই যে ওইদিকে কি বলে হর্ষবর্ধনের যে প্রয়াগরাজ, হ্যাঁ ওই হ্যাঁ, যে ওই তো। কুম্ভ মেলার ওই যে প্রশ্নটা হ্যাঁ এসেছিল, ও ওটা কি দেয় তো, সিলেবাসে ও আছে? দেয়। না, ও দেয়। তারপরে চালুক্য বংশ থেকে দেয়, গুর্জর প্রতিহার থেকে দেয়, বুঝলি তো।
এবার ওই জন্য সাউথ ইন্ডিয়া থেকে ওই 4টে রাজবংশ থেকেই দেয়, চোল, পল্লব, পাণ্ডব, আর এটা কি চালুক্য, চালুক্য থেকেও দেয়, আর রাষ্ট্রকূট, রাষ্ট্রকূট, হ্যাঁ। আর হচ্ছে বাকাটক, বাকাটক থেকেও দেয়, কারণ গুপ্তদের সমসাময়িক ছিল তো। গুপ্তদের সমসাময়িক, হ্যাঁ। তারপরে একটা বিদেশি আক্রমণ থেকেও একটা দেখতে পারে, গতবার দিয়েছিল তো। গতবার মানে 16 সালেই তো ছিল যে সাকল কাদের রাজধানী। হুম। ওটা তো এসএসসি সিলেবাসে ছিল না, 16 সালের কথা। হ্যাঁ, আজকে তো 26 সিলেবাস না দেখে পড়তে হয়। আমি সত্যি কথা না, আমি নেট সেটে সিলেবাস দেখেছি কোনোদিন না, সে সিলেবাস দেখেছি। আমাকে পড়তে হবে এখান থেকে ব্যাস, এখান থেকে কোশ্চেনটা আমি পারবো, তাই নয় কি? সিলেবাস থেকে দিলেও পারবো, সিলেবাসের বাইরে দিলেও পারবো। এবার যারা সিলেবাস থেকে পড়ে, এই যে কয়েকজন শুনছি বলছিল যে মহামল্ল জীবনে পড়িনি, বুঝেছিস? কারণ এরা কিন্তু সিলেবাসের বাইরে কোনদিন যায়নি। ওই তো মানে আর্গুমেন্ট হতো আমার সাথে কয়েক জায়গায় এরকম হয়েছে যে কোথা থেকে কোশ্চেন দিচ্ছে, সিলেবাসের বাইরে কোনো প্রশ্ন আসে এরকম আলোচনা, এবার ওই নিয়ে বিতর্ক বেঁধে যাচ্ছে। ঠিক আছে, মহামাল্য দেখেই তো মাথা ঘুরে যাবে মহামাল্য কি। কিন্তু আমি যখনই পড়েছি আমি কিন্তু সিলেবাসে পুরো একদম টেক্সট বুক থেকে পুরো চ্যাপ্টার ধরেই পড়েছি কতবার, কোনো চ্যাপ্টারের বাইরেও উত্তর ভারত দক্ষিণ ভারত যখন লাস্ট মিনিটেও তুই সব ধরিয়েছিস সব। হয়তো কে নিতে পারবে সেটা আলাদা বিষয়, নেওয়ার ক্যাপাসিটি লাগবে, কারণ অত শর্ট টাইমের মধ্যে অত কিছু নেওয়া যাবে না, সম্ভব না। এবার যদি যে নিতে পেরেছে সে গেনার করে, সেটাই। একবারে ধর দক্ষিণ ভারত পুরো তুলে দিয়েছিস, কে তুলবে একবারে দক্ষিণ ভারত? সেটাই, তুই করেছিস, আর কেউ করেনি ওসব ঘটনা। ওই জন্য পারেনি পরীক্ষা হলে গিয়ে, কিন্তু আমার খুব কষ্ট হয়েছে ওই 3টে মাস, খুব কষ্ট হয়েছে। 3টে মাস এই 8:30 থেকে 12টা প্রায় ক্লাস টানা চলেছে। যাই হোক, সবার জন্যই করেছি, কিন্তু আর একটু বেশি পাস করলে ভালো হতো, মনে মনে আনন্দ লাগতো। মানে আমি খেলেছি, সবাই কাটেনি, বুঝলি? তার থেকে বড় কথা তুই পাস করলে আমি বেশি খুশি হতাম, সেটাই তো হলো না, কি বলবো আর। এটা এখন সিস্টেমের জন্য না হলে কি করা যাবে বল? সিস্টেম, সেটা আমার দোষ নেই। না তোর কোথায় দোষ, সিস্টেম। সিস্টেম যদি ওইভাবে করে কি করে হবে? 10 নাম্বার তোমাকে অ্যাড দিয়ে তোমাকে যদি কেউ ডাকে, কেউ পাবে বলো? না, তাহলে কোনোদিন সম্ভব না। আমি কেন, কোনো পণ্ডিত ব্যক্তি পাবে না, আর 70 পেয়ে ডাক পাচ্ছে না। হ্যাঁ, না কি করে হবে? একটা 60 পেয়ে ডাক পাচ্ছে না, কি করে হবে? কোথা থেকে পাবে? টাকা পয়সা নেওয়ার জন্য সবাই কিভাবে ঝাঁপিয়ে পড়ছে না এই কটা টাকা নেওয়ার জন্য? তাহলে কি করবে? আমরাই দাঁড়া করাচ্ছি, আমরাই নাচন কদম করছি, অথচ লাস্ট 20 বছর ধরে যে কতগুলো অজ্ঞবিজ্ঞ আমার মতে নেওয়া উচিত, আমার মতে সবারই নেওয়া উচিত। ভোট তুমি যেখানে দেবে, কেউ কেন নেবে না? তোমার এটা তোমার হক, বুঝলে তো? তারা কেউ নিতে হয় না, এখানেও স্ট্রাইক করতে হয়, কেউ নিতে হয় না, কেউ একটা ফর্ম ভরতে হয় না। এমনি যখন সেই চাকরির ফর্মও ভরতে হয় না, এই লেভেলের স্ট্রাইক করতে হয়। পরীক্ষার করে